কাজ করে বাসায় যেতে লাগলাম। রাস্তা দিয়ে হঠাৎ একটা জায়গায় চোখ পড়লো। মিতুর মতো একটা মেয়ে একটা ছেলেকে পার্কে বসে কিস করতে লাগলো। আমি শিওর হওয়ার জন্য তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তখন আমি নিজের চোখে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিকই ধরেছেন মিতু। আমি ভাবতে পারি নাই মিতু আমার সাথে প্রতারণা করবে। নিজের চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে গেল। মিতু আর আমার রিলেশন আজ 2 বছরের। মিতুর আমাকে আগে ভালোবাসার কথা বলেছে, কিন্তু সে আমার সাথে এরকম করবে আমি ভাবতে পারিনি। এ কারণেই তো বলি, মিতুর মোবাইলে কল দিলে এত ব্যস্ত থাকে কেন? আমি ব্যস্তর কথা বললে বলে বান্ধবীর সাথে কথা বলছে। আগের মতো আমার সাথে ঠিকভাবে কথা বলে না। তার মানে মিতু আমাকে এখন আর ভালোবাসে না। আমি তাদের সামনে গিয়ে বললাম, বাহ বাহ মিতু, এসব কি? আর তোমার সাথে ছেলেটা কে? মিতু মনে হয় আমাকে এখানে আশা করে নাই। মিতু কোনো কথা বলছে না। তাই আমি আবার বললাম, তোমাকে কি বলছি? ছেলেটা কে? তুমি না অসুস্থ? ডাক্তার তোমাকে বাইরে যেতে মানা করছে, তাহলে তুমি এখানে কেন? তুই কে? আর মিতুর সাথে এভাবে কথা বলছিস কেন? কথাটা ওকে জিজ্ঞেস করো। আমি কে? মিতু ও কে? আর তোমার সাথে এভাবে কথা বলছে কেন? আমি ওকে চিনি না রনি। কোথা থেকে আসে এসব ছোট লোক? আমি জানি না ও আমাকে কিভাবে চেনে। আমি মিতুর কথা শুনে আকাশ থেকে পড়লাম। ও নাকি আমাকে চিনে না। 2 বছরের ভালোবাসা একদিনে ভুলে গেছে। কিরে, তোকে তো মিতু চিনে না, তুই তাকে কথাগুলো বলছিস কেন? তুমি এটা কি বললে? আমাকে তুমি চিনো না? 2 বছরের ভালোবাসা 1 মিনিটে ভুলে গেলে? বাহ বাহ, তোদের মতো বড় লোকের মেয়েদের ভালোবাসা আমার ভুল ছিল। আগে যদি জানতাম তুই আমার সাথে এত বড় প্রতারণা করবি, তাহলে তোকে কখনো ভালোবাসতাম না। তুই একটা মিথ্যাবাদী। তুই কখনো কাউকে ভালোবাসতে পারবি না, কারণ তোদের মনে ভালোবাসা নেই, আছে শুধু টাকার অহংকার। রনি, তুমি দাঁড়িয়ে কি দেখছো? ছোট লোকটাকে এখান থেকে মেরে বের করে দাও। আমাকে বাহির করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আজ আমার টাকা নেই, গাড়ি বাড়ি নেই, তাই তুমি আমাকে বলে অন্য কাউকে ভালোবাসলে। একদিন সময় আসবে এই টাকার জন্য তোমাকে পথে নামতে হবে, কথাটা মনে রাখিস। আর কোনো কথা না বলে পার্ক থেকে বেরিয়ে সোজায় নিজের বাসায় চলে আসলাম। বাসায় এসে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি রাইসা অনেকগুলো ফোন দিছে, তাই আমি তাকে ফোন দিলাম। ভাইয়া, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? বাবা মা কেমন আছে? আমরা সবাই ভালো আছি। আম্মু খালি তোর কথা চিন্তা করে। ভাইয়া, প্লিজ তুই বাসায় চলে আয়। না বোন, যেদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো সেই দিন বাসায় ফিরে যাব। তুই মা বাবার খেয়াল রাখিস। তোর কাছে টাকা পয়সা আছে? না থাকলে আমি পাঠিয়ে দিই। আমার কাছে টাকা আছে, সমস্যা নেই বোন। টাকা লাগলে তোকে ভাইয়া বলবো। ঠিক আছে, ভালো থাকিস। ঠিক আছে, তুইও ভালো থাকিস। ফোন কেটে দিয়ে শুয়ে পড়লাম। ঘুমাতে ঘুমাতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি রাসেল, বর্তমানে একটা হোটেলে কাজ করি। আর কিছু জানতে হবে না, গল্পে থাকেন জানতে পারবেন। আর মিতু, ও হচ্ছে বড়লোক বাবার একমাত্র মেয়ে। তার আর আমার 2 বছরের রিলেশন। হোটেলে কাজ করাকালীন তার সাথে আমার প্রেম হয়। সে জানে আমি হোটেলে কাজ করি, তারপরও সে আমাকে ভালোবাসার কথা বলেছে, কিন্তু আমি রাজি হই নাই। তার জোড়াজড়িতে লাস্ট পর্যন্ত রাজি হলাম। হোটেলে কাজ করি আজ 2 বছর 3 মাস ধরে। মিতু যদি আমাকে ভুলে অন্য কাউকে ভালোবাসতে পারে, তাহলে আমি কেন তাকে ভুলে থাকতে পারবো না? এখন থেকে বড় লোকের মেয়ের সাথে কখনো প্রেম করব না। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেলে চলে গেলাম। আগে নাস্তা করে নিলাম, তার কাজ করতে লাগলাম। হঠাৎ ম্যানেজার ডাক দিল। জি আঙ্কেল বলুন। আসলে আমাদের ম্যানেজার অনেক ভালো, হোটেলের সবাই তাকে আঙ্কেল বলেই ডাকে। রাসেল, উত্তর পাশের টেবিলে 2জন কাস্টমার আসছে, তাদের থেকে অর্ডার নিয়ে আসো। জি আঙ্কেল। আমি উত্তর পাশে টেবিলে গিয়ে দেখি 2টা মেয়ে বসে আছে। একজনের চেহারা দেখা যাচ্ছে, কিন্তু আরেকজনের চেহারা দেখা যাচ্ছে না। আমি তাদের বললাম, ম্যাম আপনারা কি খাবেন? আমার কথা শুনে মেয়ে দুটো আমার দিকে তাকালো। আমি একজনকে দেখে অবাক হয়ে গেলাম। কি মনে করছেন মিতু? আরে না, মেয়েটার নাম নাদিয়া। নাদিয়া দেখতে অনেক সুন্দর। আমি আর নাদিয়া একসাথে কলেজে পড়েছি। নাদিয়ারা ছিল অনেক গরিব, তার বাবা কষ্ট করে তার পড়াশোনা চালিয়েছে। কিন্তু নাদিয়া কলেজে কারোর সাথে তেমন কথা বলতো না, কারণ সে গরিব। এ কারণে কারোর সাথে মিশে না। আপনার নাম নাদিয়া না? জি, আমার নাম নাদিয়া। আপনি রাসেল, রাইট? এবং অনেক মেয়ের ক্রাশ ছিলেন। জি আমি রাসেল, আর আমি এই হোটেলে কাজ করি। তুই ওকে চিনিস না দিয়া? চিনি। আমি আর উনি একসাথে কলেজে পড়াশোনা করছি। তো আপনি ঢাকা ছেড়ে এখানে কেন?
আসলে নাদিয়ার বাবা মারা গেছে, আজ 1 মাস হয়েছে। এখন নাদিয়া পুরো একা হয়ে গেছে। নাদিয়ার সাথে আমার ফেসবুকে পরিচয়। যখন জানতে পারলাম তার বাবা মারা গেছে, তখন তাকে বলি আমার এখানে চলে আসতে। খুব ভালো করছেন। তো আপনার নাম? জি, আমার নাম তিশা। পরিবারে আব্বু আম্মু আর আমি থাকি। আমি একটা অফিসে কাজ করি, তাই দিয়েই সংসার চলে। ও, এবার বলুন কি খাবেন। তারপর তারা অর্ডার দিল। আমি তাদের খাবার এনে দিলাম, কিন্তু নাদিয়ার চেহারার দিকে তাকিয়ে দেখি ও মনে হয় কি চিন্তা করছে। কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? মনে করার কি আছে বলুন। নাদিয়াকে দেখে মনে হচ্ছে কি চিন্তা করছে। আমাকে একটু বলবেন কি হয়েছে? আসলে নাদিয়াকে আমি যে অফিসে চাকরি করি সেখানে নিয়ে গেছে, কিন্তু বস বলল তাদের নাকি লোক লাগবে না। তাই এখন সে চিন্তা করছে কি করবে। ও, এ কথা। সমস্যা নেই, আমিও চাকরির ব্যবস্থা করে দিব। আগে খাবার খেয়ে নাও। আপনি কিভাবে আমার চাকরির ব্যবস্থা করে দিবেন? সেটা আপনাকে ভাবতে হবে না, আগে খাবার খেয়ে নেন। তারপর দুজনে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হওয়ার পর বিল দিতে আসলে আমি বলি, আপনাদের বিল দিতে হবে না, বিল আমি দিয়ে দিছি। আপনি কেন আমাদের বিল দিচ্ছেন? মনে করো বন্ধু হয়ে বন্ধুর বিল দিছি, অন্য সময় নয়, আপনি দিবেন। এখন চলেন, কোথায় যাব? আপনার চাকরির জন্য। ঠিক আছে, চলুন। তারপর হোটেল থেকে বেরিয়ে তাদের একটা অফিসে ঠিকানা দিলাম। আপনারা দুজন এই অফিসে যাবেন, আর তিশা তুমি এই অফিসে চাকরি ছেড়ে দাও, তোমাদের দুজনকে ওই অফিসে চাকরি দিবে। আপনি কি জানেন আমাদের এই অফিসে চাকরি দিবে? সেটা গেলে দেখতে পাবে, আর কোনো কথা নয়। তোমরা এখনই ওই অফিসে চলে যাও। ঠিক আছে। তারা দুজনে একটা রিক্সা নিয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেল। তারা যাওয়ার পর আমি ফোনটা বের করে রাইসাকে ফোন দিলাম। হ্যালো ভাইয়া, কেমন আছিস? হঠাৎ ফোন দিলি যে? আমি ভালো আছি। শোন, তোকে যে কারণে ফোন দিলাম, বল। তোর কাছে 2টা মেয়ে যাবে। একটার নাম নাদিয়া, আরেকটার নাম তিশা। তাদের অফিসে চাকরি দিয়ে দিবি। ঠিক আছে ভাইয়া, তুই কোনো চিন্তা করিস না, আমি তাদের চাকরি দিয়ে দিব। আর শোন, তাদের বেতন বাড়িয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। ওকে, ভালো থাকিস, নিজের দিকে খেয়াল রাখিস। হুম। ফোনটা কেটে আবার হোটেলে চলে গেলাম। কাজ শেষ করে বাসায় আসতেই হঠাৎ রাস্তায় দেখে একটা মেয়ে পড়ে আছে। আমি মেয়েটার কাছে গেলাম, দেখি মেয়েটার পুরো শরীরে রক্তে রঞ্জিত হয়ে আছে। পাশে মেয়েটার মোবাইল পড়ে আছে। রক্তের কারণে মেয়েটার চেহারা ঠিকমতো দেখা যাচ্ছে না। আশেপাশে কোনো গাড়ি দেখতেছি না। কিছুক্ষণ পর দেখি একটা সিএনজি আসছে এইদিকে। তারপর সিএনজি দাঁড় করিয়ে মেয়েটাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। ডাক্তার মেয়েটাকে ভিতরে নিয়ে গেল। আমি বাহিরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বলল, আপনি রোগীর কি হন? আমি কিছুই হই না, রাস্তায় পড়েছিল, তাই আমি তাকে হাসপাতালে নিয়ে আসলাম। ও, আপনি এখনই ও পজিটিভ রক্ত নিয়ে আসেন 2 ব্যাগ। রোগীর শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে। আমাদের এখানে 2 ব্যাগ আছে, আরও 2 ব্যাগ লাগবে। আপনি এখনই রক্ত ব্যবস্থা করে নিয়ে আসেন, তা না হলে রোগীকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার, আমার রক্ত ও পজিটিভ, আপনি আমার থেকে রক্ত নিন। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন, আগে আপনার রক্ত টেস্ট করতে হবে। ঠিক আছে, চলুন। আমি ডাক্তারের সাথে ভিতরে গেলাম। তারপর রক্ত টেস্ট করে দেখলো ঠিক আছে। তারপর 2 ব্যাগ রক্ত দিয়ে বেরিয়ে আসলাম। হঠাৎ পকেটের মোবাইলটা বেজে উঠলো। আমি আমার মোবাইল বের করে দেখি আমার মোবাইলে কল আসে নাই। মেয়েটার মোবাইলে ফোন আসলো। মোবাইলের উপর তাকিয়ে দেখি আমার জান, হয়তো তার বয়ফ্রেন্ড হবে। আমি ফোনটা ধরলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমার মেয়ে সাদিয়া কোথায়? আসলে আপনার মেয়ে হাসপাতালে ভর্তি আছে। কি হয়েছে আমার মেয়ের? এখন কোন হাসপাতালে আছে? সেটা আমি বলতে পারবো না। আমি আপনার মেয়েকে রাস্তায় দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর তাকে হাসপাতালে নিয়ে আসি, আর আপনার মেয়ে এই হাসপাতালে আছে। ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। বলে ফোন কেটে দিল। আমার শরীরটা কেমন দুর্বল লাগছে, তাই আমি কেস কাউন্টারে মোবাইলটা রেখে তাদের বললাম 104 নম্বর কেবিনে রোগীর বাবা আসলে তাকে ফোনটা দিয়ে দিতে। আমার কথা জিজ্ঞেস করলে বলবেন আমি বাসায় চলে গেছি। বলে আমি বাসায় চলে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বেজে গেছে, তাই আর দেরি না করে শুয়ে পড়লাম। দেখতে দেখতে 1 মাস চলে গেল। নাদিয়া আর তিশা মাঝে মাঝে আমার সাথে দেখা করে। তাদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওই মেয়েটাকে দেখতে গিয়েছিলাম পরের দিন, কিন্তু তার বাবা নাকি মেয়েটাকে নিয়ে গেছে বাসায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেলে আসার পর আঙ্কেল ডাক দিল। বলুন আঙ্কেল। রাসেল, আমাদের একটা বড় অর্ডার পড়েছে। এই এলাকার এমপির মেয়ের জন্মদিন, তাই আমি চাই সব কিছু তুমি দেখাশোনা করবে, কারণ তোমার থেকে বেশি কেউ বোঝে না। ঠিক আছে আঙ্কেল, আমি সব কিছু রেডি করছি। ঠিক আছে। তারপর মাল সামানা নিয়ে এমপির বাড়ি চলে গেলাম। সব কিছু ঠিক করে দিয়ে বাসায় চলে আসলাম।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এমপির বাড়িতে চলে গেলাম। আপনারা হয়তো ভাবছেন কি কাজ, আসলে আমরা সবার খাবারের সব আইটেম প্যাক করব। আমি এসে দেখি তারা সবাই কাজ শুরু করে দিছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, সব মেহমান আসতে শুরু করে দিছে, আর আমাদের খাবারের আইটেম সব রেডি হয়ে গেছে। এমপির মেয়ে জন্মদিন বলে কথা, সব বড় বড় লোক আসছে, কিন্তু আমি এখনো পর্যন্ত এমপির মেয়েকে দেখলাম না। হঠাৎ দেখি 10-12টা গাড়ি আসলো, সব মিডিয়া সামনে চলে গেল। মনে হয় বড় কোনো লোক আসছে। ঠিকই ধরেছেন, এ আর কেউ নয়, উনি কে তা পরের পর্বে জানতে পারবেন। যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপরই নির্ভর করে না, সেটাই চিরজীবনের জন্য থেকে যায়। এটাকেই হয়তো বলে স্বার্থহীন ভালোবাসা। ভালোবাসি বাগানের ঝরে যাওয়া ফুল, ভালোবাসি মেঘলা নদীর কুল, ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি, আর ভালোবাসি তোমার ওই দুই নয়নে রাখি। হঠাৎ 10-15টা গাড়ি আসলো, মিডিয়া সব গেটের সামনে চলে গেল। তখন যে গাড়ি থেকে নামছে সে আর কেউ নয়, বর্তমান সিএম, এবং তার সাথে আরেকজনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। তাকে দেখে আমি একটু আড়ালে চলে গেলাম। আপনারা হয়তো ভাবছেন উনি কে, তাই তো? উনি আর কেউ নয়, বর্তমান মন্ত্রী মোশাররফ চৌধুরী, মানে আমার বাবা। আপনারা হয়তো বলবেন একজন মন্ত্রীর ছেলে হয়ে হোটেলে কাজ করি কেন? সবই জানতে পারবেন, গল্পে থাকেন। আব্বু সবার সাথে কথা বলে ভিতরে আসলো। তারা তাদের বসার জায়গায় গিয়ে বসলো। কিছুক্ষণ পর এমপির মেয়েকে নিয়ে আসলো। আমি তো এমপির মেয়েকে দেখে চোখ ফিরাতে পারছি না। টানা টানা চোখ, ঠোঁটের পাশে একটা তিল আছে, সেটা তার সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তুলছে। এক কথায় বলতে গেলে একটা পরী। তার এমপির মেয়ে সিএম এবং মাই ফাদারের সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পর স্টেজের উপর উঠলো। সাদিয়ার বাবা মা সাদিয়ার দুই পাশে দাঁড়ালো। তারপর সাদিয়া কেক কাটলো। সাদিয়া তার মা বাবাকে খাইয়ে দিল। তারপর আমাদের লোক খাবার পরিবেশন করলো, মন্ত্রীর করতে লাগলো। আপনাদের বলে রাখি, আমার মুখে মাস্ক পরেছিলাম। বাবাকে দেখার পর তো যাই হোক, সবাই খাবার খেতে লাগলো। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে বলল, আপনি এখানে? কেন বলুন তো, আপনি কি আমাকে চিনেন? আপনাকে আমি চিনি না, তবে একটা হোটেলে কাজ করতে দেখেছি। ঠিকই ধরেছেন, আমি হোটেলে কাজ করি। আজকে এমপির বাসায় খাবারের আয়োজন আমরা করতেছি। ওহ, আমি সাথী, এখানে কলেজে পড়ি। আর সাদিয়া আমার বান্ধবী। ও, আমি রাসেল, বর্তমানে হোটেলে কাজ করি। তারপর সাথী আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। হঠাৎ আব্বুর হেঁচকি উঠল। আমি একটা মিনারেল ওয়াটার নিয়ে আব্বুকে দিলাম। আব্বু আমাকে ধন্যবাদ দিল। খাবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই চলে গেল। আমরা সবকিছু গুছিয়ে গাড়িতে তুলে নিলাম। সবাই চলে গেছে। আমি কাজের টাকার জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ সাদিয়া আমাকে ডাক দিল। জি ম্যাম, বলুন। আপনাকে দেখলাম খাবার পরিবেশন করতে, কিন্তু কারোর সাথে তেমন কথা বলতে দেখলাম না। আপনি কি কথা কম বলেন? জি ম্যাম। আপনার নাম কি? জি, আমার নাম রাসেল, বর্তমানে একটা হোটেলে কাজ করি। ও, তো সবাই তো চলে গেছে, আপনি যান নাই কেন? ম্যাম, আমি কাজের টাকার জন্য দাঁড়িয়ে আছি। আপনার আব্বু বলল আমাকে দাঁড়াতে। ঠিক আছে, আমি আব্বুকে পাঠিয়ে দিচ্ছি। বলে সাদিয়া ভিতরে চলে গেল। সাদিয়ার কথা শুনে বুঝলাম অনেক ভালো মেয়ে। অনেক মেয়ে আছে, টাকা গাড়ি বাড়ি থাকলে অহংকারে ভরা থাকে, কিন্তু সাদিয়ার ভিতরে এগুলো নেই। নিজেই এসে আমার সাথে কথা বলছে। কিছুক্ষণ পর এমপি সাহেব বেরিয়ে আসলো। এসে আমাকে একটা 1.5 লাখ টাকার একটা চেক দিল। তখন আমি বললাম, স্যার, কাজের বিল তো 1 লাখ টাকা, আপনি আমাকে 1.5 লাখ টাকা কেন দিলেন? 50,000 টাকা তোমাদের দিচ্ছি। তোমাদের সবার কাজ এবং সবার খাবারের আইটেম অনেক ভালো হয়েছে, সবাই অনেক সুনাম করেছে, তাই 50,000 টাকা বেশি দিলাম। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। ঠিক আছে, যাও। আমি চেকটা নিয়ে হোটেলে চলে আসলাম। এসে ম্যানেজার আঙ্কেলকে চেকটা দিলাম। তারপর কেস থেকে 50,000 টাকা আমাদেরকে বের করে দিল। আমরা লোক ছিলাম 15 জন। সবাইকে টাকা ভাগ করে দিয়ে বাসায় চলে আসলাম। রাইসার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেলে চলে আসলাম। কাজ করতে লাগলাম। হঠাৎ দেখি এমপির মেয়ে, মানে সাদিয়া, তার কিছু বান্ধবী নিয়ে হোটেলে ঢুকতে আসে। আমি আমার এক বন্ধুকে অর্ডার নিয়ে আসার জন্য বললাম, কিন্তু বন্ধু এসে আমাকে বলল তারা নাকি আমাকে যেতে বলেছে। আমি আর দাঁড়িয়ে না থেকে তাদের সামনে গেলাম। জি ম্যাম, বলুন কি খাবেন? আপনি কোথায় ছিলেন? ম্যাম, আমি পাকঘরে ছিলাম। ও, ঠিক আছে। ওই, তোরা সবাই কি খাবি, অর্ডার দেই? তারপর সাদিয়ার বান্ধবীরা অর্ডার দিল। আমি তাদের খাবার এনে দিলাম। এটা কিন্তু আমার কাজ না, তারপরও এনে দিলাম, কারণ আমি সাদিয়াকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি।
হায় হায়, আমি এটা কি বললাম? আমি তো বলছি বড় লোকের মেয়ের সাথে কখনো প্রেম করব না। এখন দেখি আবার বড় লোকের মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে সাদিয়া এবং তার বান্ধবীরা চলে গেছে। একদিন সবাই হোটেলে কাজ করতে আসে। হঠাৎ আঙ্কেল সবাইকে একসাথে হতে বলল। আমরা সবাই একসাথে হলাম। তারপর ম্যানেজার আঙ্কেল বলল, তোমরা তো জানো আমার ছেলে মেয়ে সবাই বাইরে থাকে, আমি আর তোমার আন্টি বাংলাদেশে থাকি। এখন ছেলে মেয়ে বলছে আমাদের দুজনকেও বিদেশে নিয়ে যাবে, তাই আমি এই হোটেলটা বিক্রয় করে দিব। আমি কাগজপত্র সব ঠিক করে রেখেছি, ভালো কোনো অ্যামাউন্ট পেলে বিক্রয় করব। তাই বলছি যতদিন না হোটেল বিক্রি হচ্ছে তোমরা অন্য কোথাও কাজ খুঁজে নাও। যখন আপনার ছেলেরা আপনাকে নিয়ে যেতে চায় বাহিরে, তাহলে তো আর ধরে রাখতে পারবো না। আমি একটা কথা বলি আঙ্কেল, কি কথা বলো? আমি আপনার হোটেলটা কিনতে চাই। তাহলে হোটেলের কেউ কোথাও কাজ খুঁজতে হবে না। বর্তমানে কাজ সহজে মিলে না। যার টাকা আছে তারা ঘুষ দিয়ে চাকরি নিতে পারে, আর যাদের টাকা নাই তারা রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। তো বলেন আঙ্কেল, কত টাকায় বিক্রি করতে চান হোটেল? তুমি টাকা কোথায় পাবে? আপনার এখানে কাজ করে যা টাকা পাই সবগুলো আমি জমা করে রেখেছি, আর আমার আগের কিছু জমানো টাকা আছে। আপনি বলুন কত টাকা হলে হোটেলটা বিক্রি করবে? আমি বাইরে অন্য কারোর কাছে বিক্রয় করলে বেশি টাকা পাবো, কিন্তু না, আমি তোমার কাছে বিক্রয় করব। আমি জানি তুমি হোটেলটা আরও বড় করতে পারবে। আমি মনে করছি 25 লাখ টাকা হলে বিক্রি করব। তুমি যেহেতু কিনতে চাও তাহলে আমি 20 লাখ টাকাই দিব। ঠিক আছে আঙ্কেল, আপনি কাগজপত্র সব ঠিক করে রাখেন, আমি কালকে এসে সব টাকা দিব। ঠিক আছে। তারপর হোটেলের সবাই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারা বলল আমি যদি হোটেলটা না কিনতাম তাহলে তারা কোথায় যাবে। তাদের আমি বড় উপকার করলাম। তারপর রাতে কাজ শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে সব টাকা বের করলাম। সব টাকা মিলিয়ে দেখি 15 লাখ টাকার মতো আছে, বাকি আরো 5 লাখ টাকা। তারপর রাইসাকে ফোন দিলাম। ভাইয়া কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। খাবার খেয়েছিস? খেয়েছি। রাইসা, তোকে যে কারণে ফোন দিলাম, আমার কিছু টাকা লাগবে। কত লাগবে বল, আমি পাঠিয়ে দিব। বেশি না, 5 লাখ টাকা হলে চলবে। আমি তোকে পরে দিয়ে দিব। আমার টাকা লাগবে না, তুই বল কখন লাগবে টাকা। কালকে লাগবে। তুই নাদিয়ার হাতে টাকাটা দিয়ে দিস, সে আমাকে এনে দিবে। ভাইয়া তোকে দেখতে মন চাইছে, প্লিজ ভাইয়া টাকাটা আমি তোর কাছে নিয়ে আসি। তোর মুখটা দেখছি না, অনেক দিন হয়ে গেছে, তুই না করিস না। ঠিক আছে, তোকে আমি একটা ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, তুই কালকে ওখানে চলে আসবি। ঠিক আছে ভাইয়া। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। আমি তোকে প্রতিদিন দেখি বোন, আমি একমাত্র তোর জন্য এখানে পড়ে আছি। তুই জানিস বোন, তোর ক্ষতি করার জন্য কত লোক পড়ে আছে। তোর এই ভাইটা সব সময় তোর পাশে আছে। আমি এখানে পড়ে আছি একমাত্র তোর জন্য। এসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাতে রাইসাকে ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ঠিকানায় পৌঁছে গেলাম। গিয়ে দেখি রাইসা আমার আগে এসে বসে আছে। কেমন আছিস? রাইসা আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। ভাইয়া তোকে ছাড়া কেমনে ভালো থাকি বল। যে ভাইটার সাথে সবসময় দুষ্টুমি করতাম, যে ভাইটার মুখ না দেখে আমি থাকতে পারতাম না, সে আমি কি করে ভালো থাকি। বোন, সময় হলে আবার তোদের কাছে ফিরে যাব। আগে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নেই, আব্বুকে দেখিয়ে দিব আমিও পারি। আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি তুই যেন নিজের পায়ে দাঁড়িয়ে সবার সামনে আসতে পারিস। এখানে 10 লাখ আছে, প্লিজ ভাইয়া বেশি টাকাগুলো ফিরিয়ে দিস না। ঠিক আছে, তুই জিজ্ঞেস করবি না টাকাগুলো কেন চাইছি? আমি জানি ভাইয়া তুই খারাপ কাজে টাকা খরচ করবি না, তাই বলার প্রয়োজন মনে করিনি। আমি টাকাগুলো নিছি এই কারণে আমি একটা হোটেল কিনছি। তারপর আঙ্কেলের কাহিনী সব খুলে বললাম। ভালো করছিস, দেখবি তুই এই হোটেল নিয়ে অনেক বড় উপরে উঠবি, আমার বিশ্বাস। তাই যেন হয় বোন, এখন তুই অফিসে চলে যা। আর একটু থাকি না ভাইয়া। না বোন, পরে আবার তোকে ডাকবো ভাইয়া। আর বাবা মা কেমন আছে? বাবা তো সারাদিন বাইরে থাকে, আমার সাথেও তেমন কথা বলে না। আম্মু তো বাসায় একা একা মন মরা হয়ে বসে থাকে। আমি তো অফিসে থাকি, অফিস শেষ করে বাসায় গিয়ে আম্মাকে কিছুক্ষণ সময় দিই। ও ঠিক আছে, তুই এখন চলে যা, আমি এখন হোটেলে যেতে হবে। ঠিক আছে ভাইয়া, নিজের শরীরের যত্ন নিস। রাইসা গাড়ি নিয়ে চলে গেল।
আমি দাঁড়িয়ে না থেকে হোটেলে চলে আসলাম। হোটেলে এসে আঙ্কেলকে টাকা দিয়ে সব কাগজপত্র বুঝিয়ে নিলাম। এখন আমি নিজের মতো করে হোটেল চালাতে লাগলাম। আস্তে আস্তে আমার হোটেল নাম করা হয়ে গেছে। সবাই এখন এক নামে চিনে, মা বাবার দেওয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমার হোটেল এখন বাইরের লোক এসে খাবার খায়। এই হোটেল ওপরে ওঠাতে আমার 6 মাস চলে গেছে। এই 6 মাসের ভিতরে সাদিয়া অনেকবার এসেছে আমার হোটেলে। হোটেলে এসে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। আসল কথা বলতে, সাদিয়ার এই তাকানো দেখে আমি তার প্রেমে পড়ে গেছি। সাদিয়াকে দেখে মনে হচ্ছে সেও আমাকে ভালোবাসে। তাকাবে না কেন? এককালে কলেজে সব মেয়ের ক্রাশ ছিলাম। আসলে বাস্তবে আমি অনেক কালো একটা ছেলে। কোনো মেয়ে আমার প্রেমে ভুলেও পড়বে না। দেখতে দেখতে 1 বছর চলে গেছে। এখন আমার বাড়ি গাড়ি সব কিছু আছে। আমি এখন নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। এখন আমার আব্বু বলতে পারবে না তুই জীবনে কিছু করতে পারবি না। এখন ভাবছি সাদিয়াকে প্রপোজ করব। দেরি না করলে হয়তো অন্য কেউ নিয়ে যাবে। এই 1 বছরে সাদিয়ার সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তার সাথে এখন ফোনে কথা হয়। রাতে সাদিয়াকে ফোন দিলাম। বলো। কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? কোথায় দেখা করবে? আমরা যে জায়গায় মাঝে মাঝে দেখা করতাম। ঠিক আছে, কয়টায় আসবে? বিকাল 5টায়। ওকে, ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। এবার আপনাদেরকে বলি, রাইসা আমার সাথে আরও অনেকবার দেখা করেছে এবং রাইসার থেকে যে টাকা নিয়েছি ওগুলো তাকে দিয়ে দিছি। রাইসা নিতে চাইনি, আমি জোর করে তার টাকা দিয়ে দিছি। আপনারা হয়তো এখন জিজ্ঞেস করবেন রাইসার ক্ষতি করার জন্য কেন লোক পড়ে আছে। রাইসা কি করেছে? এখানে রাইসা কিছু করে নাই। যা করেছি আমি, আমার উপর প্রতিশোধ নিতে রাইসার ক্ষতি করার চেষ্টা করছে। তো আপনারা বলবেন আমি কি ক্ষতি করেছি? গল্পে থাকেন সবকিছু জানতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেলে চলে গেলাম। বিকেলে হোটেল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে পার্কে চলে আসলাম। পার্কে ঢুকে দেখি সাদিয়া আমার সাথে এসে বসে আছে। সাদিয়া আমাকে দেখে বলল, তোমার আসতে এত দেরি হলো কেন? হোটেলে অনেক কাস্টমার, তাই আসতে লেট হয়ে গেছে। আপনাদের একটা কথা বলি, আমি হোটেলটা আগে যেভাবে কাজ করেছি এখনও সেভাবে কাজ করি। কেউ বুঝতে পারবে যে আমি এই হোটেলের মালিক। আমার হোটেলের একজন ম্যানেজার রাখছি। তো যাই হোক, ও, তা কি কথা বলবে বলো? আমার কথা শুনে আবার রাগ করবে না তো? না, রাগ করব না, বলো কি বলবে। আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া। আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া। আমার দু চোখ কিছু খোঁজে না তোমায় ছাড়া। আমি কিছু ভাবি না তোমায় ছাড়া। আমি কিছু লিখতে পারি না তোমার নাম ছাড়া। আমি কিছু বুঝতে চাই না তোমায় ছাড়া। সাদিয়া, তোমার সাথে কথা বলতে বলতে আমি তোমাকে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমি তোমাকে ভালোবাসি সামিয়া। তারপর সাদিয়া এমন কিছু করবে আমি তো কল্পনাও করতে পারিনি। পৃথিবীতে সেই সবচেয়ে ধনী, যার একটি সুন্দর মন আছে, যার মনে নাই কোনো অহংকার, নাই কোনো হিংসা, আছে শুধু অন্যের জন্য ভালোবাসা। বুকের কষ্ট চাপা দিয়ে ঝরছে চোখের জল। মনের মানুষ ভুলে গেছে কাকে দিব কল। মেঘহীন আকাশে চাঁদের নেই আলো। এই পৃথিবীতে আমি ছাড়া সবাই আছে অনেক ভালো। এই কথাটা বলতে এত সময় লাগিয়ে দিছো? তুমি জানো না, তোমাকে যেই তোমার জন্মদিনে দেখি সেদিন তোমাকে আমার অনেক পছন্দ হয়ে যায়, আর আমি তোমাকে ভালোবেসে ফেলি। তুমি বোঝো না, তোমার রেস্টুরেন্টে এসে তোমার দিকে তাকিয়ে থাকি কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই তাকিয়ে থাকি। তাহলে তুমি আমাকে ভালোবাসার কথা বললে না কেন? বলিনি ভয়ে। যদি তুমি না করে দাও তাহলে তো তোমার সামনে আসতে পারবো না, আর আমি একটা মেয়ে হয়ে কিভাবে তোমাকে ভালোবাসার কথা বলি। তুই জানো, প্রথম যেদিন তোমাকে দেখি তোমাদের বাড়ি, সেদিন থেকে ভালো লাগে। পরে আমি চিন্তা করলাম তুমি যদি নিতুর মতো আমাকে ধোকা দাও, তাই আর বলি নাই। কিন্তু তুমি যতদিন আমার সামনে আসো আমি সবকিছু ভুলে যাই। আগে বলো, এই মিতুটাকে? নিতু আমার প্রথম ভালোবাসা। আমি কখনো কোনো ছেলেকে ভালোবাসি নাই। তুমি আমার উপর ভরসা রাখতে পারো, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি সব বড়লোক মেয়ের মতো না। ঠিক আছে, এবার ছাড়ো। পার্কের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। না, ছাড়বো না। আমি আমার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে আছি, এতে সমস্যা কোথায়? ঠিক আছে বাবা, তুমি জড়িয়ে ধরো থাকো। আরও কিছুক্ষণ বসে বাসায় চলে আসলাম। সাদিয়াকে তাদের বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি রাইসা ফোন দিছে। কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। বাবা মা তারা কেমন আছে? আম্মু তো তোর চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে।
আর এখন আব্বুও কেমন যেন হয়ে গেছে। কি করব বল, আমার আরো কিছু কাজ বাকি আছে। কাজ শেষ করে বাসায় ফিরে আসবো। প্লিজ ভাইয়া, তুই বাসায় ফিরে আয়। সময় হলে অবশ্যই ফিরে আসবো। তুই আব্বু আম্মুর খেয়াল রাখিস। আর তোকে যে কারণে ফোন দিছি সেটাই তো বলা হয়নি। কি কথা বল। আজকে আমাকে দেখতে এসেছে। ছেলে আমেরিকা থাকে, আমাকে তাদের পছন্দ হয়েছে। আর ছেলে নাকি আব্বুর বন্ধুর ছেলে। ছেলে অনেক ভালো, বিয়ের পর আমাকে আমেরিকা নিয়ে যাবে। তাহলে তো ভালোই। তো দিন তারিখ কবে ঠিক করবে? আকাশ আজকে রাতে বাংলাদেশ আসবে, কালকে এসে আন্টি পড়িয়ে দিবে। দিন তারিখ ঠিক করবে। তুই এই বিয়ে করিস না রাইসা। কেন ভাইয়া? কারণ তোকে একজন মানুষ অনেক আগে থেকে পছন্দ করে এবং ভালোবাসে। মানুষটা কে? আর তার নাম কি? তাকে তুই চিনিস, সে হচ্ছে রাফি। কোন রাফি? তোর বন্ধু রাফির কথা বলছিস? হুম। কই, রাফি ভাইয়া তো আমাকে কিচ্ছু বলেনি। সে বলে নাই আমার কারণে। যদি আমি তার সাথে বন্ধুত্ব নষ্ট করে দেই, সেই ভয়ে তোকে বলতে পারে না। তুই জানলি কিভাবে যে রাফি আমাকে ভালোবাসে? আমি একদিন রাফির বাসায় গিয়ে তার রুমে বালিশের নিচে একটা ডায়েরি পাই। তারপর ডায়েরি খুলে দেখি তোর ছবি ডায়েরির ভিতরে। তারপর আমি ডায়েরিটা পড়ে জানতে পারলাম তোকে সে কলেজে দেখে ভালোবেসে ফেলে। তো এখন আমি করব, তুই বল। তুই এখন আব্বু আম্মুকে বলে দে তুই একজনকে ভালোবাসিস। তুই তার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবি না। এই কথা বললে আব্বু অনেক কষ্ট পাবে ভাইয়া। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি ওটা দেখে নিব। আচ্ছা ঠিক আছে। আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। আমি জানি আব্বু রাইসাকে অনেক ভালোবাসে। রাইসার সুখের জন্য আব্বু সব করতে পারে। আমাকে ভালোবাসে না তা নয়, আমাকেও ভালোবাসে, শুধু আমার উপর অভিমান করে আছে। রাতে একজনের সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে আরো 10-15টা দিন চলে গেল। আব্বু প্রথমে রাইসার অমন অবস্থায় অভিমান করেছে, কিন্তু অভিমান করে বেশি দিন থাকতে পারে নাই। আব্বু রাফিকে তার বাবা মাকে নিয়ে বাসায় যেতে বলছে। আপনাদের বলি, রাফিদের 2টা কোম্পানি আছে, একটা তার বাবা দেখে আর একটা রাফি। রাফিকে আব্বু আম্মুর সবার পছন্দ হয়েছে। তারা সামনে শুক্রবার বিয়ের দিন ঠিক করেছে। হাতে সময় আছে 3 দিন। আব্বু তার বন্ধুকে বুঝিয়ে বলছে। এরপর আর কিছু বলে নাই। এখানেও একটা রহস্য আছে, পাশে থাকেন জানতে পারবেন। এবার আপনাদের বলি আব্বুর সাথে আমার কি হয়েছে। আপনাদের বলি, আব্বু মন্ত্রী পদে এসে টাকার নেশা তার ভিতরে ঢুকে যায়। যারা সরকারি চাকরি নিতে আসে তাদের থেকে তাদের একটা চাকরি দেয়। এটা নিয়ে আব্বুর সাথে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এরপর আব্বু আমাকে বলে, পারলে টাকা কামিয়ে দেখা। অনেক পরিশ্রম এবং টাকা খরচ করে মন্ত্রী পদ পেয়েছি, আমাদের মতো পরিশ্রম করে টাকা কামিয়ে দেখা। আমি টাকা কমিয়ে ঠিকই দেখাবো, তবে তোমার মতো হারাম টাকা না। আমি হালাল টাকা কামিয়ে তোমাকে দেখাবো। তুই যদি হালাল টাকা কামিয়ে আমার সামনে আসতে পারিস তাহলে আমি হারাম খাওয়া ছেড়ে দিব। তারপর আর কি, বাসা থেকে বেরিয়ে হোটেলে কাজ নিলাম। তারপর কি হলো আপনারা তো জানেন। পরের দিন সকালে উঠে আর রেস্টুরেন্টে যাইনি, কারণ আমি বাড়িতে যাব। রাইসা সোজা বলে দিছে আমি যদি না যাই তাহলে সে বিয়ে করবে না। সাদিয়া এবং আমার ভালোবাসা আগের মতোই চলছে, তবে মাঝে মাঝে সাদিয়াকে ফোন দিয়েলে ব্যস্ত থাকে। আমি তাকে বলে সে বলে নানি ফুপা ফুপি তাদের অনেক আত্মীয় স্বজনের সাথে কথা বলে, তাই আমি আর কিছু বলি না। পরের দিন সাদিয়াকে ফোন দিয়ে বললাম আমার সাথে মার্কেটে যাওয়ার জন্য, কিন্তু সে বলল তার নাকি বাসায় মেহমান আসবে। আমি বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে মার্কেটে চলে গেলাম। গাড়ি পার্কিং করে যেই না গাড়ি থেকে নেমে মার্কেটের ভিতরে ঢুকবো, হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল। দেখি সাদিয়া একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আর যেই ছেলেটাকে দেখলাম তাকে দেখে আরো অবাক হলাম। ও দেশে আসলো কবে, আর সাদিয়ার সাথে ওর সম্পর্ক? আমাকে সবকিছু জানতে হবে। আমি মার্কেটের ভিতরে ঢুকে সবার জন্য কেনাকাটা করে বাহিরে এসে দেখি সাদিয়া আর ওই ছেলেটা নেই। আমি গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে একজনকে ফোন দিলাম। হ্যালো। বল। নাদিম দেশে কবে আসলো? আর তোরা আমাকে বলিস নাই কেন? আমি তো তাকে কিছুক্ষণ আগে দেখলাম এমপির মেয়ের সাথে গাড়িতে করে কোথায় যেন যাচ্ছে। শোন, নাদিমের উপর ভালো করে নজর রাখবি। সে কোথায় যাবে কি করে সবকিছু আমাকে বলবি। আর এমপির মেয়ের সাথে নাদিমের কি সম্পর্ক তা আমাকে জানাবি। ওকে, সমস্যা নেই। রাইসা এবং আমাদের পরিবারের চারপাশে নজরে রাখিস। বাহিরের কোনো লোকজন যেন ভিতরে না যেতে পারে। ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি আরো লোক বাড়িয়ে নিছি। যে লোকগুলো নিছি সবগুলো বডি বিল্ডার। নাদিমের লোক তাদের দেখলে ভয়ে জায়গায় প্রসব করে দিবে। ঠিক আছে, আমি এখন বাড়ি যাব, তোরা ওই দিকে খেয়াল রাখিস।
আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিয়ে সাদিয়াকে ফোন দিলাম। 2-3 বার দেওয়ার পর ফোন ধরলো। বলো। কোথায় তুমি? হঠাৎ এই কথা? তুমি তো জানো আমি পাশে আছি। ও, আমার মনে ছিল না। তা মেহমান কি চলে এসেছে? গেস্ট রুমে বসে আব্বু আমার সাথে গল্প করছে। আচ্ছা, তোমাকে যেটার জন্য ফোন দিচ্ছি, আমি আমার এক বন্ধুর বোনের বিয়েতে যাব। তুমি কি আমার সাথে যাবে? তুমি যাও, আমার এসব বিয়ে বাড়িতে যেতে মনে কয় না। মানুষের চেঁচামেচি আমার ভালো লাগে না। ঠিক আছে, তাহলে আমি গেলাম। রাতে ফোনে কথা হবে। ওকে যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি ফোন কেটে দিয়ে মনে মনে বললাম, তুমি কেন যাবে না তা আমার ভালো করে জানা আছে। আর তুমি আমাকে ভালোবাসো না, আমার সাথে প্রেমের অভিনয় করছো। কারণ নাদিমের সাথে তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি। দেখি সাদিয়া, তুমি আমার সাথে কত নাটক করতে পারো। তুমি এখনো এই রাসেলকে চিনো না। তারপর রেডি হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। আপনাদের বলি, আমি আমাদের বাসা থেকে কিছুটা দূরে থাকি। বাসায় আসতে 1 ঘন্টা সময় লাগে। বাড়ির সামনে আসার পর বাড়ির দারোয়ান গেট খুলে দিল। ভিতরে যাওয়ার পর গার্ড এসে দরজা খুলে দিল। কারওয়ান তার আমাকে দেখে চিনে ফেলছে। আমি গাড়ি থেকে নেমে দরজার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। মায়ের চেহারা আগের থেকে অনেক শুকিয়ে গেছে, কারণ মা আমাকে অনেক ভালোবাসে। আমি মায়ের চোখের পানি মুছে দিয়ে বললাম, আম্মু কান্না করো না। তুই আমাদের ছেড়ে কিভাবে থাকলি? তোর একবারও কি এই মায়ের কথা মনে পড়ে নাই? তুই জানিস না তোকে আমি কত ভালোবাসি? আম্মু, তোমাকে প্রতিদিন মনে পড়ে। আব্বুর কথা রাখতে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। আজ আমি বাবার কথা রাখতে পেরেছি। এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। আমি হালাল টাকা কামিয়ে আজ আমি টাকা পয়সার মালিক হয়েছি। ঠিক আছে, এখন ভিতরে আয়। চলো। আব্বু কোথায়? তোর আব্বু একটা জনসভায় গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওহো, আমার কলিজা কোথায়? ওর রুমে আছে, যা গিয়ে দেখা করে দুজনে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মু। বলে আমি রাইসার রুমে চলে আসলাম। এসে দেখি বোন আমার রাফির সাথে মোবাইলে হেসে হেসে কথা বলছে। বাহ বাহ, বিয়ে না হতেই এত কথা। না জানি বিয়ের পর কি করবি। আমাকে তার রুমে দেখে ফোনটা কেটে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই পাকলি, কান্না করিস কেন? তুই আসবি, আমাকে বললি না কেন? বলে দিলে তো আর সারপ্রাইজ দিতে পারতাম না। আমি অনেক খুশি হয়েছি ভাইয়া, তুই আবার ফিরে এসেছিস। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নাও, দুজনে একসাথে খাবার খাবো। ঠিক আছে ভাইয়া, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। রাইসা ফ্রেশ হতে চলে গেল। আমি আমার রুমে চলে আসলাম। রুমটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর রাইসা এসে আমার পাশে বসলো। আব্বু বলল সে নাকি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে। রাইসা বলল তাকেও খাইয়ে দিতে। আম্মু রাইসাকে আর আমাকে খাইয়ে দিল। খাবার খেয়ে রুমে চলে আসলাম। আপনাদের একটা কথা বলি, রাইসা জানে না আমি যে মন্ত্রীর ছেলে। রুমে এসে একজনকে ফোন দিলাম। তারপর সে যেটা বলল আমি তো অবাক হয়ে গেলাম। তার মানে সাদিয়া আমার ব্যাপারে সব কিছু জানে। তাহলে চলুন, ওপাশ থেকে কি বলেছে। কোনো খবর পেয়েছিস? আমি তোকে ফোন দিতে মোবাইল হাতে নিছি, এখন দেখি তুই ফোন দিলি কেন? নাদিমের সাথে এমপির মেয়ে সাদিয়ার সব খবর জেনে গেছি। কি জানিস বল। সাদিয়া হচ্ছে নাদিমের মামাতো বোন। সাদিয়া বিদেশ থেকে পড়াশুনো করে দেশে এসেছে। আর কি জানিস? আমাদের লোক তাদের পিছনে লাগিয়েছি। কিছুক্ষণ আগে ওরা আমাকে সব বলল। সাদিয়া তোর সাথে প্রেমের অভিনয় করছে। সব কিছু নাদিমের প্ল্যান, যাতে তোকে মারতে সুবিধা হয়। আর সাদিয়া এটাও জানে তুই মন্ত্রীর ছেলে। ওরা কিভাবে জানলো আমাকে সাদিয়া মারার জন্য প্রেমের অভিনয় করছে? নাদিম আর সাদিয়া একটা রেস্টুরেন্টে খাবার খেতে খেতে এইসব বলছে। আমাদের লোক সব শুনে আমার কাছে বলছে। আচ্ছা, তোদের মধ্যে মামাতো ভাই বোন ছাড়া অন্য কোনো প্রাণী আছে? সেরকম কিছু জানতে পেরেছে? এমন কিছু জানতে পারে নাই। ও, আমার মনে হয় সাদিয়া যদি সত্যিটা জানতো তাহলে নাদিমের কথায় কখনো রাজি হতো না। ওপাশে কে কথা বলছে তা আর গোপন রাখবো না। ও আর কেউ নাই, আমার বন্ধু এনামুল। তার একটা গ্রুপ আছে, আর তার নাম শুনলে এলাকার মানুষ ভয় পায়। আমি আর এনামুল একসাথে কলেজে পড়ছি। কলেজে পড়া অবস্থায় এনামুল এই গ্রুপ তৈরি করে। এনামুল কোনো খারাপ কাজ করে না, সে সবসময় মানুষের বিপদে এগিয়ে আসে। বলতে গেলে এনামুল, রাফি আর আমি বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, তো এখন কি করব বল? এখন কিছু করা যাবে না, আগে রাইসার বিয়েটা শেষ হোক, তারপর যা করার করব। তোরা নাদিম আর সাদিয়াকে চোখ মেরে রাখবি। তারা কখন কোথায় যায়, কি করে, সবকিছু আমাকে জানাবি। আচ্ছা ঠিক আছে। আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। ফোনটা কেটে দরজার সামনে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু কি এনামুল আর আমার কথা শুনে ফেলেছে? মনে মনে বললাম, আব্বু কেমন আছো?
আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আর আমি তোমার কথা রেখেছি। আমি এখন হালাল টাকা উপার্জন করি। দেশের টাকা দিলে এখন আমার সব কিছু আছে। ভালো। তা এখন কি করিস? মা বাবার দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এদের নাম শুনেছো? শুনেছি রেস্টুরেন্টটা বাংলাদেশের একটা বিখ্যাত হোটেল। ওটাই বাইরে থেকে মানুষ এসে খাবার খায়। ঠিকই শুনেছো, ওটার মালিক আমি। ও, আর কিছু না বলে আব্বু চলে গেল। আমি মনে মনে বলতে লাগলাম, আব্বুর তো কোনো রিয়াকশন দেখলাম না। আজ কত বছর পর বাড়িতে আসলাম, নাকি আমার সব কথা শুনে ফেলছে। যাই হোক, এটা নিয়ে পরে ভাবা যাবে। রাতে সবার সাথে খাবার খেয়ে আমি নিজের রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে ম্যানেজারের সাথে কিছুক্ষণ কথা বলে সাদিয়াকে ফোন দিলাম, কিন্তু সাদিয়ার ফোনটা ওয়েটিংয়ে আছে। কিছুক্ষণ পর রাইসা আমার রুমে আসলো, তার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সব মেহমান আসা শুরু করছে। রাতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে রুমে চলে আসলাম, কিন্তু অবাক করার বিষয় হলো সাদিয়া আমাকে একটা ফোনও দিল না। আমি দেখবো সাদিয়া তুমি আমার কি করতে পারো। তুমি এখনো এই রাসেলকে চিনতে ভুল করছো। পরের দিন ধুমধাম করে রাইসার বিয়ে হয়ে গেল। রাইসা যাওয়ার সময় আমাকে ধরে অনেক কান্না করছে। বাসাটা কেমন ফাঁকা হয়ে গেছে। এভাবে দেখতে দেখতে 5 দিন চলে গেল। সাদিয়ার সাথে এখনো কথা হয় নাই। তাকে ফোন দিছে অনেকবার, কিন্তু ফোন বন্ধ। এনামুল বলছে নাদিয়াকে কিছুদিন ধরে দেখছি না। নাদিম মাঝে মাঝে এমপির বাসায় আসে। রাইসাকে বিয়ের পরের দিন আমাদের বাসায় নিয়ে এসেছি। গতকাল রাইসা আর রাফি চলে গেল। এখন সেই অফিস নাদিয়া আর তিশা দেখাশোনা করে। নাদিয়া আর তিশাকে একটা ফ্ল্যাট বাড়ি আর অফিসে যাওয়া আসার জন্য একটি গাড়ি দেওয়া হয়েছিল। বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে আমি ফোনটা ধরে বললাম, হ্যালো, কে বলছেন? আমি সাদিয়া। তুমি কেমন আছো? তোমাকে ছাড়া কি করে ভালো থাকি বলো? তুমি এতদিন কোথায় ছিলে? আর তোমার মোবাইল বন্ধ কেন? আমি মামার বাসায় এসেছি আর মোবাইল বাড়িতে ফুলে রেখে এসেছি। তার মানে সাদিয়া নাদিমদের বাসায়। এ কারণে তো এনামুল বলল সাদিয়াকে কিছুদিন ধরে দেখে না। মনে মনে বললাম, তাদের কারো মোবাইল থেকে ফোন দেয়া যায় না। প্লিজ তুমি রাগ করো না, আমি তোমার নাম্বারটা মুখস্থ করে রাখি নাই। আমার নাম্বার মুখস্থ করবে কিভাবে? আমাকে কিভাবে মারবে তার প্ল্যান করছো? আপনারা কি ভাবছেন আমি ওর সাথে এত সুন্দর করে কথা বলছি কেন? আরে ভাই, এটা আমি ওর সাথে অভিনয় করছি। দেখি তার মনের অনুভূতি কেমন। ও, আজকে আমার সাথে দেখা করতে পারবে? কোথায় দেখা করবে? কফি শপে, রাত 9টা। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। বাই। ফোন কেটে দিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রুমে এসে একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে মা বাবাকে বলে গাড়ি নিয়ে রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে কিছুক্ষণ থেকে কফি শপে চলে আসলাম। আমি একটা টেবিলে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর দেখি সাদিয়া আসলো। আমি বুঝি না এই মেয়েটা আমাকে কি পাগল করে ছাড়বে। সাদিয়াকে আজকে এত সুন্দর লাগছে যা বলে বোঝাতে পারবো না, কিন্তু ওর এই রূপের পিছনে যে কত বড় শয়তান লুকিয়ে আছে সেটা একমাত্র আমি জানি। একটু দাঁড়াও তো। কেন? তোমাকে বলছে দাঁড়াতে। আমি আর কোনো কথা না বলে দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর সাথে সাথে সাদিয়া আমাকে জড়িয়ে ধরলো। এই, তুমি কি করছো? সবাই তাকিয়ে আছে। দেখলে দেখুক, আমার কিছু যায় আসে না। কতদিন পর তোমার সাথে দেখা, তাই তোমাকে জড়িয়ে ধরলাম। ঠিক আছে, এবার ছাড়ো। হুম। সাদিয়া আমাকে ছেড়ে দিয়ে একটা চেয়ার টেনে বসলো। দুজনে কফি খেতে খেতে কথা বলছি। কফি খাওয়া শেষ করে বাহিরে আসার পর সাদিয়া বলল, আমাকে একটু বাসায় নামিয়ে দিয়ে আসো, আজকে আমি গাড়ি নিয়ে আসি নাই। ঠিক আছে, আসো। তারপর দুজনে গাড়িতে উঠে যেতে লাগলাম। সাদিয়া আমার ঘাড়ে মাথা দিয়ে রাখলো। সাদিয়ার দিকে তাকালে বোঝা যায় সে কিছু জানে না। গাড়ি চালাতে চালাতে হঠাৎ দেখি 2-3টা গাছের গুঁড়ি রাস্তার মাঝখানে পড়ে আছে। আমি সাদিয়ার দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে। আমি তাকে সিটে সুন্দর করে রেখে একটা মুচকি হাসি দিয়ে গাড়ি থেকে বের হয়ে আসলাম। গাড়ি থেকে নামার সাথে সাথে আমার চারপাশে কিছু ছেলে ঘেরাও করে ফেলছে। তাদের হাতের দিকে তাকিয়ে দেখি লাঠি, ছুরি আরও ইত্যাদি সামগ্রী। তোরা আমাকে এভাবে ঘেরাও করছিস কেন? আমি বলছি তাই। ওহ, তুই? আমি তোকে আর তোর বোনকে মারতে আমি অনেক লোক পাঠিয়েছি, কিন্তু তারা কিছু করতে পারে না। তোদের মারতে গিয়ে আমার অনেক লোক মার খেয়েছে। তুই এখন আমাকে মারবি? সেটা তুই কখনো পারবি না, কারণ তুই এই রাসেলকে এখনো চিনতে পারিস নাই। আমার কোনো দোষ নেই, তারপরও তুই আমাকে মারতে আসলি। তোর কারণে আমার একমাত্র বোন গলায় দড়ি মরেছে, তারপরে তুই বলছিস তোর কোনো দোষ নেই।
আমি তো তোর বোনকে গলায় দড়ি দিতে বলি নাই। আমি তাকে শুধু বলছি ওকে আমি ভালোবাসতে পারবো না। তুই আমার বোনকে ভালোবাসিস নাই কেন? ওর কোন দিক দিয়ে কম ছিল? চেহারায়, গাড়ি বাড়ি সব কিছুই তো ছিল। তোর বোনকে আমি ভালোবাসি নাই এই কারণে যে তোর বোন ছিল একটা অহংকারী মেয়ে। তোর বোন গরিবকে মানুষ মনে করতো না, তাদের উপর অন্যায় অত্যাচার করত। এই কারণে তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। এখন তোকে মেরে আমার বোনের হত্যাকারীর প্রতিশোধ নিব। সেটা তুই কখনো পারবি না। ও মা, তাই নাকি? তাই জানো। আমার হাতে এটা কি দেখছিস? তোর কারণে আমার মামাতো বোন রিয়া গলায় দড়ি দিছে। তোকে আমি বাঁচিয়ে রেখি কিভাবে? এবার আমি বলি, তুমি শোনো। আমি জানি সাদিয়া তুমি আমাকে ভালোবাসো নাই, আর তুমি এটাও জানো আমি একজন মন্ত্রীর ছেলে। আমাকে মারার জন্য তুমি আমার সাথে প্রেমের অভিনয় করছো। ঠিকই ধরেছিস। আমি কখনো তোকে ভালোবাসি নাই। আমি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাড়িতে আসার পর নাদিম আমাকে সবকিছু খুলে বলেছে। তারপর আমি তোকে মারার প্ল্যান করি। আমার জন্মদিনে তোকে দেখে আমি তো অবাক হয়ে গেলাম। তারপর তোর সাথে নিজেই গিয়ে কথা বললাম। তোর রেস্টুরেন্টে গিয়ে তোর দিকে তাকিয়ে থাকতাম যেন তুই বুঝতে পারিস আমি তোকে পছন্দ করি। পরে তুই নিজে এসে আমাকে ভালোবাসার কথা বলছিস। তোকে মারার জন্য অনেক প্ল্যান করছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তারপর নাদিমকে ফোন দিয়ে দেশে আসতে বললাম। তোকে চিনতে পেরেছি। নাদিম আমাকে তোর একটা ছবি পাঠিয়েছে। তোর বোনকে মারতে চেয়েছি, কিন্তু তোর বোনের চারপাশে তুই লোক লাগিয়ে রেখেছিস, তাই তাকে কিছু করতে পারি নাই। এখন তোকে মারবো, তারপর রিয়ার আত্মা শান্তি পাবে। বলে আমাকে গুলি করে দিল। আমি তাকিয়ে দেখি নাদিম আমাকে গুলি করছে। সাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে আছে। কিন্তু অবাক করার বিষয় হলো এনামুল আর তার লোকের কি হলো? তাদের তো আমি গাড়িতে থাকতে লোকেশন দিয়ে দিছি। আমি মাটিতে পড়ে গেলাম। মা, বাবা, রাইসার চেহারা চোখের সামনে ভাসতে লাগলো। আর বুঝি তাদের দেখব না। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল। এবার হয়তো আপনারা আসল রহস্য জেনে গেছেন যে নাদিম আমাকে কেন মারছে। সাদিয়ার একটু কষ্ট হলো না? ওর আবার কষ্ট হবে কেন? ও তো আমাকে ভালোবাসে নাই। আপনাদের আরেকটা রহস্য খুলে বলি। আমার আব্বু রাইসার সাথে আকাশের বিয়ে মানা করার পর কেন কিছু বলল না? আকাশের আব্বু, আকাশ আর তার বাবা কেন কিছু বলে নাই? তাহলে আকাশের বাবা অবৈধ ব্যবসা করে, নারী পাচার করে বাহিরে রাষ্ট্রে, আর বাহিরে আকাশ সব কিছু করে। আকাশের আব্বু এসব করে আমার আব্বুর পাওয়ারে। আব্বুর সাথে কিছু করতে গেলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, সে কারণে কিছু বলে নাই। মনে পড়ে তোমাকে যখন থাকি নীরবে ভাবি, শুধু তোমাকে সবসময় অনুভবে স্বপ্নে দেখি, তোমাকে চোখের প্রতি পলকে আপন ভাবি, তোমাকে আমার প্রতি নিঃশ্বাসে ও বিশ্বাসে। তুমি সেই স্বপ্ন পড়ি যাকে নিয়ে স্বপ্ন দেখি, তুমি সেই অনুভূতি যাকে আমার মন অনুভব করে, তুমি সেই প্রেমিকা যার ভালোবাসার ছন্দ প্রেমিক আমি। চোখ খুলে দেখি আমার পাশে একজন মায়ের বয়সী মহিলা বসে আছে। চারপাশে তাকিয়ে দেখি আমি একটা হাসপাতালের কেবিনে আছি। আমাকে চোখ খুলতে দেখে মহিলাটি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, বাবা রাসেল, তোর জ্ঞান ফিরেছে? আজকে 3 দিন পর তোর জ্ঞান ফিরেছে। আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না। কি বলছিস তুই? আমি তোর মা। আমি আপনাকে চিনতে পারছি না। মহিলাটি ডাক্তারকে ডাকতে শুরু করলো। কিছুক্ষণ পর একজন ডাক্তার কেবিনে আসলো। দেখেন ডাক্তার, আমার ছেলে আমাকে চিনতে পারছে না। দেখি, আপনি একটু সরুন, আমি দেখছি। ডাক্তার আমাকে ভালো করে দেখে বলল, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আপনার ছেলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাকে গুলি করার পর মাথায় আঘাত করা হয়েছে, তাই আপনার ছেলে অতীতের সব কিছু মনে করতে পারছে না। কি বলছেন ডাক্তার? আমার ছেলে কি ভালো হবে না? সেটা বলতে পারছি না, আল্লাহ চাইলে ভালো করতে পারেন। তবে একটা কথা শুনে রাখবেন, ওকে কখনো উত্তেজিত করবেন না, তাহলে মাথায় সমস্যা হতে পারে। ঠিক আছে ডাক্তার, আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে রাখছে, এটাই অনেক। আমি ওর আব্বুকে ফোন দিয়ে আসতে বলছি। তারপর আম্মু আব্বুকে ফোন দিয়ে হাসপাতালে আসতে বলল। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই, আপনি কে? আর আমাকে জড়িয়ে ধরলেন কেন? ভাইয়া তুই কি বলছিস? আমি তোর বোন রাইসা। আমি তো আপনাকে চিনতে পারছি না। আম্মু, ভাইয়ার কি হয়েছে? ও আমার সাথে এভাবে কথা বলছে কেন? তারপর আম্মু রাইসাকে সবকিছু খুলে বলল। আমি আপনাদের কাউকে চিনতে পারছি না। রাইসা আর আম্মু কান্না করছে। কিছুক্ষণ পর দেখি একজন বাবার বয়সী লোক কেবিনের ভিতরে আসলো।
ভিতরে ঢুকে আমার পাশে বসে বলল, কেমন আছিস রাসেল? আমি ভালো আছি। আপনি কে? আমি তোর বাবা। তুই কি আমাকে চিনতে পারছিস না? আমি কাউকে চিনতে পারছি না। আম্মু আব্বুকে সব কিছু খুলে বলল। 5 দিন পর আমাকে তাদের বাসায় নিয়ে গেল। আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমের ভিতরে ঢুকে দেখি চারপাশে আমার ছবি দিয়ে ভরা। আচ্ছা, ওই ছেলেটাকে দেখতে একেবারে আমার ওটা তুই বাবা, তোর স্মৃতিশক্তি হারিয়ে গেছে তাই তুই কাউকে চিনতে পারিস নাই। তুই আস্তে আস্তে সব অতীত মনে করতে থাক, দেখবি সব কিছু মনে পড়বে। আমি অতীত মনে করতে লাগলাম, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। হঠাৎ মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমি বিছানায় বসে পড়লাম। আমি কিছুই মনে করতে পারছি না। আমার মাথা প্রচুর ব্যথা করছে। ভাইয়া তোর কিছুই মনে করতে হবে না, তুই এখন রেস্ট নে। তারা আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। দেখতে দেখতে 1 মাস চলে গেল। আমি এখন পুরো সুস্থ, কিন্তু আমি অতীত মনে করতে পারছি না। আম্মুকে বলে বাহিরে একটু ঘুরতে আসলাম। আম্মু বলল গাড়ি নিয়ে যেতে, কিন্তু আমি মানা করছি। আমি বাসা থেকে বেরিয়ে আসতে কিছু গার্ড আমার পিছনে আসতে লাগলো। আমি তাদের পিছনে আসতে মানা করছি। রাইসা তার স্বামীর বাড়ি চলে গেছে। আব্বুকে মাঝে মাঝে দেখি মন খারাপ করে বসে থাকে। আমি হাঁটতে হাঁটতে একটা পার্কে গেলাম। পার্কের ভিতরে ঢুকে দেখি সব জোড়া জোড়া বসে আছে। হঠাৎ একটা ছেলে আমার সামনে এসে বলল, রাসেল, তুই কেমন আছিস? আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না। আমি জানি তুই আমার উপর রেগে আসিস। শোন, আমি ওই দিন 15-20 জন পোলাপাই নিয়ে তোর লোকেশন অনুযায়ী আসতেছিলাম। হঠাৎ মাঝ রাস্তায় বড় একটা ট্রাক এসে আমাদের গাড়ির সাথে মেরে দেয়। এতে কজন ওখানে মারা যায় আর সবাই আহত হয়। আমি মাথায় প্রচুর ব্যথা পাই। তারপর আশেপাশের লোকজন এসে আমাদের হাসপাতালে নিয়ে যায়। কিছুদিন আগে হাসপাতাল থেকে বাসায় এসেছি। তোকে অনেক ফোন দিছি, কিন্তু তোর ফোন বন্ধ। বাসায় ভালো লাগছে না, তাই পার্কে আসলাম। এসে তোর সাথে দেখা। তোর উপর আমার রাগ ছিল অনেক, কিন্তু এখন আর রাগ নেই। আমি জানি এটা নাদিমের প্ল্যান। এখন আমাদের নাদিমকে ধরতে হবে। আর তোকে একটা কথা বলি, তুই কাউকে বলবি না। কি কথা বল? আমার বাসার সবাই জানে আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আসলে আমার কিছুই হয় নাই, আমার সব কিছু মনে আছে। এই প্ল্যান করছি যাতে নাদিম আর সাদিয়াকে ধরতে পারি। এই সত্যিটা একমাত্র তুই জানিস। এটা তুই কি করে ভাবলি? যেদিন সবাই জানে আমার জ্ঞান ফিরেছে, আসলে সেই দিন আমার জ্ঞান ফিরে নাই। আমার আগের দিন রাতে জ্ঞান ফিরেছে। আমি ডাক্তারের সাথে প্ল্যান করি। ডাক্তার যেন আমার বাবা মার কাছে বলে আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এটা তুই কিভাবে করলি? আমি জানি নাদিম আর সাদিয়া যদি জানতে পারে আমি এখনো বেঁচে আছি, তাহলে আমাকে মারার জন্য আবার আসবে। কিন্তু আমি তাদের সাথে অভিনয় করে যাব, তাদের নিজের আয়ত্তে এনে কঠিন শাস্তি দিব। তুই তাদের সাথে মিলবি কিভাবে? ওরা তো তোকে দেখলে মারার জন্য আসবে। মিলার একমাত্র উপায় হলো সাদিয়া। তাকে কিডন্যাপ করলে মিলা সম্ভব। কিন্তু তাকে কিভাবে কিডন্যাপ করবি? একটা প্ল্যান বের করতে হবে যাতে সাদিয়াকে কিডন্যাপ করতে পারি। তোর পোলাপাইন এখন কেমন আছে? আর তোর কত পোলাপাইন আছে বর্তমানে? আমার তো এখনো অনেক পোলাপাইন আছে। ঠিক আছে, আমি তোর সাথে রাতে কথা বলবো। আমি এখন মার্কেট থেকে মোবাইল কিনে বাসায় যাব। বেশি দেরি হলে আব্বু আম্মু চিন্তা করবে। ঠিক আছে, যা। আমি আর কোনো কথা না বলে মার্কেটে চলে গেলাম। মার্কেট থেকে মোবাইলটা কিনে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে বলছে এতক্ষণ কোথায় ছিলাম। আমি বলছি পার্কে কিছুক্ষণ ঘুরছিলাম। আরও কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে নতুন সিম কার্ড মোবাইলে ঢুকালাম। মোবাইল চালু করে সবকিছু ঠিক করে রেখে দিলাম। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসলাম। দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। আমরা একটা প্ল্যান করে রাখছি কিভাবে সাদিয়াকে কিডন্যাপ করা যায়, কিন্তু সাদিয়া আর নাদিমকে কোথাও খুঁজে পাচ্ছি না। এমপির বাড়ির চারপাশে লোক লাগিয়ে রাখছি, আর নাদিমের বাড়ির চারপাশে। যদি তাদের দেখে তাহলে যেন আমাকে খবর দেয়। নিজের রেস্টুরেন্টে যাই না। আমাকে রেস্টুরেন্টে যদি নাদিমের লোক দেখে তাহলে সমস্যা হতে পারে, কিন্তু ম্যানেজারের সাথে আমি ফোনে কথা বলি। নিজের রেস্টুরেন্টে যাই না। আমাকে রেস্টুরেন্টে যদি নাদিমের লোক দেখে তাহলে সমস্যা হতে পারে, কিন্তু ম্যানেজারের সাথে আমি ফোনে কথা বলি। রাতে সবাই মিলে খাবার খেলাম। আব্বু অল্প খাবার খেয়ে রুমে চলে গেল। আমিও খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম আব্বুর কি হয়েছে, আমাকে জানতে হবে। কিছুক্ষণ পর পানির পিপাসা পেয়েছে, তাই রুম থেকে বেরিয়ে আব্বু আম্মু রুমের সামনে যেতেই আব্বু আম্মু কি বিষয় নিয়ে কথা বলছে, তাই আমি দরজার পাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম। আমি এখন কি করব রাসেলের আম্মু?
মোশাররফ আমাকে বলেছে যদি তাকে এবার এমপি বানিয়ে না দিই তাহলে সে আমার অনেক বড় ক্ষতি করবে। আমি জানি মোশাররফ ভালো না, সে অবৈধ কাজ করে। তুমি ওকে আইনের আওতায় নিয়ে আসো। ওকে যদি আইনের হাতে তুলে দিই তাহলে ওকে বের করে নিয়ে আসবে, আর জেল থেকে বেরিয়ে আসলে আমার ক্ষতি করবে, কারণ ওর হাত অনেক বড়, ওর অনেক বড় বড় লোকের সাথে হাত আছে। তাহলে এখন তুমি কি করবে? রাসেল যদি স্মৃতিশক্তি না হারাতো তাহলে ওকে বললে সব মিটিয়ে নিত। আমি জানি রাসেল পারে না এমন কোনো কাজ নেই। সব থেকে বড় কথা হলো রাসেলের অতীত কিছুই মনে নেই। যদি ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে মেরে ফেলে তাহলে আমরা কাকে নিয়ে বাঁচবো? আমি বলি কি তুমি ওর কথায় রাজি হয়ে যাও। আমি আমাদের একমাত্র ছেলেকে হারাতে পারবো না। আমার কিছুই করতে পারবে না। রাসেল তুমি? রুমে ঢুকে বললাম, আমি এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনলাম। তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু দেখে নিব। তোমার বন্ধুকে যদি এমপি বানিয়ে দাও তাহলে সে দেশের অবস্থা খারাপ করে ফেলবে। আর একটা সত্যি কথা তোমরা জানো না। কি কথা? আমার স্মৃতিশক্তি হারাই নাই, আমি তোমাদের কাছে মিথ্যা বলেছি। আমি ডাক্তারকে বলে এই অভিনয় করছি। কেন করছিস? আমাকে যে মেরে হাসপাতালে পাঠিয়েছে তাকে ধরার জন্য। কে তোকে মেরেছে? সেটা তোমাদের না জানলেও চলবে। একটা কথা মনে রেখো, তোমার ছেলেকে কেউ কিছু করতে পারবে না। বলে নিজের রুমে চলে আসলাম। তারপর এনামুলকে ফোন দিলাম। তার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। এনামুলের সাথে কি কথা বলেছি তারপরে জানতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি আব্বু আম্মু আমার জন্য বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। আব্বু, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বল। আমাদের সব কোম্পানি আমি এখন থেকে দেখব। তুমি দেখবে কেন? ওগুলো তো ম্যানেজার দেখে রাখছে। আমি জানি তোমার বন্ধু আমাদের কোম্পানির মধ্যে হাত বাড়াবে। সে চাইবে আমাদের কোম্পানি নিজের আয়ত্তে রাখতে। তুই যেটা ভালো মনে করিস কর, আমি তো দেশের কাজ করেই সময় পাই না। ঠিক আছে আব্বু। তারপর নাস্তা করে বাইরে এসে গাড়ি নিয়ে প্রথমে রাইসা যে অফিস চালাতো আগে সেই অফিসে গেলাম। অফিসের ভিতরে ঢোকার সাথে সাথে সবাই দাঁড়িয়ে সালাম দিল। সবাইকে বসতে বলে নিজের কেবিনে চলে গেলাম। চেয়ারে বসে নাদিয়া তিশাকে আমার কেবিনে আসতে বললাম। কিছুক্ষণ পর ওরা দুজনে আমার কেবিনে অনুমতি নিয়ে ঢুকলো। বসো। কেমন আছেন স্যার? প্রথমে আমাকে স্যার বলা যাবে না, আমাকে তুমি করে এবং নাম ধরে ডাকবে। ঠিক আছে। তা অফিস কেমন চলছে? ভালো চলছে। আমরা দুজনেই সব কিছু দেখে রাখছি। গুড। আমাদের একটা পোস্ট খালি আছে, ওখানে একজন মেয়ে লাগে, তাই 4-5 জন মেয়ে আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এখন কি পাঠিয়ে দিব তোমার রুমে? ঠিক আছে, একজন করে পাঠিয়ে দাও। আমি বেশি সময় দিতে পারবো না, সবগুলো কোম্পানিতে যেতে হবে। ঠিক আছে, আমরা পাঠিয়ে দিচ্ছি। নাদিয়া আর তিশা কেবিন থেকে বেরিয়ে একজন করে পাঠিয়ে দিতে লাগলো। 4 জনের ইন্টারভিউ নেওয়া শেষ, এখন একজন বাকি। আমি মাথা নিচু করে ফাইলের কাজ করতে আসি। মে আই কাম ইন স্যার? আসুন, আপনার সার্টিফিকেটগুলো দেন। যেই না মেয়েটার থেকে সার্টিফিকেটগুলো নিব তার দিকে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। কি ভাবছেন সাদিয়া? আরে না, মিতু, যে মেয়ে আমাকে ধোকা দিয়ে অন্য ছেলেকে ভালোবাসলো। রাসেল, তুমি? হাউ ডেয়ার ইউ! বসের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা মনে হয় আপনার জানা নেই। আমাকে স্যার বলে ডাকবেন। সরি স্যার। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। মিতু আমার হাত ধরে কান্না করে বলতে লাগলো, প্লিজ স্যার, আমার এই চাকরিটা অনেক দরকার, তা না হলেই বাবা মাকে নিয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে কেন? আপনি তো অনেক টাকার মালিক ছিলেন। ছিলাম, এখন নেই, কারণ ম্যানেজার আমাদের কোম্পানিটা নিজের করে নিয়েছে। আব্বু ম্যানেজারকে অনেক বিশ্বাস করত, কিন্তু ম্যানেজার যে সব কিছু নিজে করে নেবে সেটা আব্বু ভাবতেই পারিনি। তা আপনার বয়ফ্রেন্ড কোথায়? ও, এখন তো মনে হয় বিয়ে করে ফেলছেন। আমাকে ছেড়ে চলে গেছে। যতক্ষণ আমার টাকা ছিল ততক্ষণ আমার পাশেই ছিল। যে সময় আমাদের সব হারিয়ে ফেলেছি তখন আমাদের ছেড়ে চলে গেছে। একটা কথা মনে রেখো, টাকা দেখে কখনো ভালোবেসো না। আজকাল টাকা থাকলে সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসলে মনের মতো একজনকে দেখে ভালোবাসো। আমি আবার বললাম, ঠিক আছে, তোমাকে আমি চাকরিটা দিলাম, আর তুমি চাইলে আজকে থেকে জয়েন করতে পারো। ঠিক টাইমে অফিস আসতে হবে। তোমার বেতন 30,000 টাকা। কাজ ভালো দেখলে বাড়িয়ে দেওয়া হবে, আর তোমার অগ্রিম মাসের বেতন দিয়ে দেওয়া হলো। মিতু চেয়ার থেকে উঠে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আপনি আমায় অনেক বড় উপকার করলেন। আপনার মনে আমি অনেক কষ্ট দিছি, তারপরও আপনি আমাকে চাকরি দিলেন। আমি তো আর সব বড়লোক ছেলের মতো নই। আর একটা কথা তুমি জেনে নাও,
আমি বর্তমানে মন্ত্রীর ছেলে, আমার সব কিছু ছিল, কিন্তু তোমাকে বলি নাই। আমি চেয়েছি নিজের পায়ে দাঁড়িয়ে তোমাকে সব কিছু বলবো, কিন্তু তার আগে তুমি অন্য আরেকটা ছেলের সাথে প্রেম করছো। আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দিন। আমি তোমাকে মাফ করে দিছি তোমার বাবা মার দিকে তাকিয়ে। ঠিক আছে, এখন কি কাজ করবে, নাকি বাসায় চলে যাবে? বাসায় যেতে হবে, আব্বুর জন্য ঔষধ নিয়ে যেতে হবে। কি হয়েছে তোমার আব্বুর? আব্বু অনেক অসুস্থ, ডাক্তার বলেছে দেশের বাইরে নিয়ে গেলে ভালো হয়ে যাবে, কিন্তু আমাদের দ্বারা সম্ভব না দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো। আব্বুর মাথায় টিউমার ধরা পড়েছে। কত টাকা লাগবে তোমার বাবার চিকিৎসা করতে? ডাক্তার বলেছে 30 লাখ টাকা লাগবে। ঠিক আছে, আমি পরে তোমার সাথে কথা বলবো। আমাদের আরো কোম্পানি আছে, ওগুলো দেখে আসতে হবে। আমি এখন আসি বলে অফিস থেকে বাইরে এসে গাড়ি নিয়ে সবগুলো কোম্পানি ঘুরে বাসায় যেতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় চোখ পড়লো, সাদিয়ার মতো একটা মেয়ে আরো কিছু মেয়ের সাথে শপিং মলে ঢুকতেছে। আমি গাড়িটা শপিং মলের সামনে পার্কিং করে ভিতরে ঢুকালাম। পুরো শপিং মল খুঁজলাম, কিন্তু তাদেরকে দেখতে পেলাম না। আর তারপর শপিং মল থেকে বেরিয়ে এসে গাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে একটা গাড়ির ভিতরে ঢুকে আমার মাথার পিছন দিয়ে গুলি ধরলো। কোনো কথা বলবি না, সোজা গাড়ি চালা। কে আপনি, আর আমার মাথায় গুলি ধরছেন কেন? সেটা কিছুক্ষণ পর জানতে পারবি। এখন আমি যেদিকে যেতে বলবো তুমি সেই দিকে যাবে। আমি আর কোনো কথা না বলে তার কথা মতো গাড়ি চালাতে লাগলাম। আমি এক হাতে মোবাইল নিতে গেলে মেয়েটা বলল, মোবাইল হাতে নেওয়া যাবে না, তা না হলে গুলি করে দেব। মোবাইল হাতে না নিয়ে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর একটা পুরনো বাড়ির সামনে চলে আসলাম। তারপর আমাকে গাড়ি থেকে নামতে বলল। হঠাৎ মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি তাকে ঘুরিয়ে তার চেহারা দেখে পুরো অবাক হয়ে গেলাম। জীবন তোমার সুন্দর হবে আমায় ভালোবাসলে, অনেক সুখে থাকবে তুমি আমার কাছে থাকলে, রাখবো তোমায় বুকের ভেতর অনেক যত্ন করে, আমার মতো কেউ পাবে না ভালোবাসতে তোরে, তোমার ঠোঁটের হাসি আমি হারাতে দিব না, তুমি শুধু আমার কথায় একবার বলো হ্যাঁ। ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে। হঠাৎ মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি তাকে ঘুরিয়ে তার চেহারা দেখে পুরো অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন, সাদিয়া। আমি সাদিয়াকে ছেড়ে বললাম, আপনি কে, আর আমাকে জড়িয়ে ধরেছেন কেন? রাসেল, আমি তোমার সাথে ইচ্ছে করে এরকম করি নাই, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি আমার নাম জানলেন কিভাবে, আর আপনি কি করেছেন? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সাদিয়া, আর তোমার ভালোবাসা। আমি তো আপনাকে চিনি না। আমি এনামলের সাথে কথা বলেছি, সে আমাকে বলছে তুমি নাকি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো। তারপরেও আমি তোমাকে সত্যি কথা বলবো। কি সত্যি কথা? নাদিমকে আমি আগে থেকেই দেখতে পারতাম না, কারণ নাদিম ছেলেটা ভালো না। শুধুমাত্র মামাতো ভাই বলে তার সাথে কথা বলছি। তো সত্যিটা কি সেটা খুলে বলুন। তোমাকে প্রথম যেদিন তোমার জন্মদিনে দেখি সেদিন তোমাকে আমার ভালো লাগে, তাই নিজেই তোমার সাথে কথা বলছি। আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে প্রপোজ করলে, আমি অনেক খুশি হয়েছি। আমাদের রিলেশনের পর নাদিম বাংলাদেশে আসে। সে জেনে গেছে তোমার সাথে আমার রিলেশন আছে। তখন সে আমার ওয়াশরুমে ক্যামেরা ফিটিং করে, আমার গোসলের ভিডিও করে। তারপর আমাকে ভিডিও দেখিয়ে বলে আমি যদি তোমাকে তার হাতে তুলে না দিই তাহলে আমার গোসল করা ভিডিও নেটে ছেড়ে দেবে। তুমি তো জানো আমার বাবা একজন এমপি, যদি তার মেয়ের এমন কিছু নেটে দেখে মানুষ, তাহলে আব্বু পরিবেশে মুখ দেখাতে পারবে না। তাই নিজের ইজ্জত আর বাবার সম্মানের কথা চিন্তা করে নাদিমের কথায় রাজি হয়ে গেলাম। ওই দিন তোমাকে আমি গুলি করি নাই, গুলি করেছে নাদিম। তোমাকে মেরে বাসায় গিয়ে অনেক কান্না করছি। নিজের চোখের সামনে তোমার মরণ দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। কিছুদিন পর নাদিম জানতে পারলো তুমি বেঁচে গেছো, তাই নাদিম এতদিন একটা পুরনো বাড়ির ভেতরে আমাকে আটকে রেখেছে। নাদিম বাইরে বের হতো না। আজকে সকালে নাদিম আমার রুমে ঢুকে ওয়াশরুমে ঢোকে ফ্রেশ হতে। ওয়াশরুমে ঢোকার আগে তার মোবাইল এবং রুমের চাবি আমার বিছানায় রেখে গেছে। আমি চাবিগুলো হাতে নিয়ে দেখি 2টা চাবি। তারপর একটা খুলে নিজের কাছে রেখে দিলাম। নাদিম ওয়াশরুম থেকে বেরিয়ে চাবি আর মোবাইল নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। তারপর আমি নিজের কাছে চাবিটা দিয়ে রুমের দরজা খুলে বাইরে এসে দেখি আশেপাশে কেউ নেই। আপনারা হয়তো বলবেন 2টা চাবি থেকে একটা রেখে দিলাম, নাদিম দেখলো না। আসলে একই তালায় 2টা চাবি ছিল, আরও অনেক চাবি ছিল সাথে, তাই নাদিম বলতে পারলো না। বাসা থেকে বেরিয়ে এসে নিজের বাড়িতে যেতেছিলাম। আমি নিজের মুখটা ঢেকে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে দেখি এনামল দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে তোমার কথা জিজ্ঞাসা করলাম এবং আমার সাথে কি হয়েছে সব খুলে বলছি।
তারপর সে বলল তুমি নাকি আজকে অফিসে গেছো, তাই তোমার অফিসের সামনে যেতে লাগলাম। হঠাৎ দেখি তুমি গাড়ির ভেতর থেকে আমার দিকে তাকিয়ে আছো, তাই আমি কিছু মেয়ের ভেতরে ঢুকে শপিং মলের ভেতরে ঢুকে গেলাম। যখন দেখলাম তুমি গাড়ি দাঁড় করিয়ে ভেতরে আসতে লাগলে, তখন আমি শপিং মলের ভেতরে একটা দোকানে লুকিয়ে থাকলাম। যখন তুমি সামনে চলে গেলে, তখন আমি শপিং মল থেকে বেরিয়ে একটা খেলনা পিস্তল নিয়ে তোমার গাড়ির পাশে লুকিয়েছিলাম। তারপর কি হলো তুমি তো জানো। নাদিম এখন কোথায় আছে সেটা তুমি জানো? আমি জানতে পারলাম নাদিম অবৈধ ব্যবসা করে এবং আমেরিকা তার এক বন্ধু আছে। তার নাম জানো কি? ও মনে পড়ছে, ওর নাম আকাশ। আকাশের বাবা বাংলাদেশে থেকে সব কিছু করে, আর তারা দুইজনে আমেরিকা পাচার করে। বুঝতে পারছি। তোমাকে একটা কথা বলি, আমার কিছুই হয় নাই। আমি মনে করছি তোমার সাথে অভিনয় করে নাদিমকে ধরবো। কি তুমি সত্যি বলছো? সত্যি বলছি। আর নাদিম যখন মোবাইলটা তোমার পাশে রেখে ওয়াশরুমে গেছে, তখন তুমি তার মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে দিলে না কেন? তার মোবাইল লক ছিল। নাদিমকে এখন কোথায় পাওয়া যাবে সেটা তুমি বলতে পারবে? সেটা বলতে পারবো না, তবে নাদিম তার লোকের সাথে কথা বলতে শুনছি। এই জায়গাটার কথা বেশি বলে। ও, এখন তুমি কোথায় যাবে? আমি তো এখন বাসায় যেতে পারবো না, যদি নাদিমের লোক আমাকে দেখে ফেলে। সমস্যা নেই, তুমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে। আর নাদিমকে কিভাবে ধরা যায় সেটার প্ল্যান করতে হবে। ওকে আমি ছাড়বো না। তারপর সাদিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমার সাথে সাদিয়াকে দেখে বলল, মেয়েটা কে রাসেল? আম্মু, ওর নাম সাদিয়া, আর আমি ওকে ভালোবাসি। খুব সুন্দর মেয়েটা, আমার অনেক পছন্দ হয়েছে। তোমার বাসা কোথায়? জি আন্টি, আমার বাসা এখানে। আমি বর্তমান এমপির মেয়ে। কি, তুমি এমপির মেয়ে? আসো ভিতরে আসো। ভিতরে ঢুকে আম্মুকে সব খুলে বললাম। তুমি কোনো চিন্তা করো না মা, রাসেল সব ঠিক করে ফেলবে। তোমার যতদিন মন চায় থাকবে। ঠিক আছে আন্টি। আন্টি কাকে বলছো? এখন থেকে আম্মু বলে ডাকবে। হুম। রাসেল সাদিয়াকে তোর পাশের রুমে নিয়ে যা। ওকে আম্মু। তারপর সাদিয়াকে নিয়ে আমার পাশের রুমে নিয়ে গেলাম। আজ থেকে তুমি এই রুমে থাকবে। রাসেল, আমার মনে হয় তুমি এখনো আমাকে ক্ষমা করো নাই। তোমার উপর রাগ হচ্ছে। তুমি আমাকে সব খুলে বললে না কেন? আমি ভয়ে কিছু বলতে পারি নাই। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এখন ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে এনামুলকে ফোন দিলাম। তার সাথে কিছু কথা বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে সাদিয়ার রুমে গেলাম। রুমে ঢুকে সাদিয়ার দিকে তাকিয়ে দেখি গোসল করে তোয়ালে পেঁচিয়ে আছে শরীরে। সাদিয়াকে এভাবে দেখে চোখ ফিরাতে পারছি না। সাদা ধবধবে দেহটা। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাদিয়া বলল, এভাবে তাকিয়ে কি দেখো? তোমাকে দেখি। ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে কিস করি। তোমাকে কেউ ধরে রাখছে? তুমি চাইলে করতে পারো। বিয়ের আগে আমি কিছু করতে চাই না। আর তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? শরীরটা কেমন খারাপ লাগছে, তাই গোসল করে ফেললাম। কিন্তু এখানে তো আমার জামা কাপড় নেই, কাউকে ডাকতে পারছি না। তুমি যে রুমে আছো এটা রাইসার রুম। আলমারিতে রাইসার জামা আছে, ওখান থেকে একটা জামা গায়ে দাও। ঠিক আছে। ওকে, তুমি জামা গায়ে দিয়ে নিচে আসো। আব্বু বাসায় আসছে। হুম। আমি আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আব্বু আম্মু খাবার টেবিলে বসে আছে। আমাকে একা দেখে আম্মু বলল, কিরে তুই একা কেন? সাদিয়া মা কোথায়? আসতেছে। সাদিয়াকে আসলে দেখতে পাবে। কিছুক্ষণ পর সাদিয়া নিচে আসলো। এসে আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। সাদিয়াকে দেখে আব্বু বলল, তুমি এমপি রফিকুলের মেয়ে না? জি আঙ্কেল। আঙ্কেল কি বাবা বলে ডাকবে? বাবা বলে ডাকবে মানে? রাসেল আর সাদিয়া দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু সাদিয়ার একটা সমস্যার কারণে এই বাসা কিছুদিন থাকবে। কি সমস্যা? এখন খাবার খাও, আমি তোমাকে রুমে গেলে সব খুলে বলবো। তারপর সবাই খাবার খেতে লাগলাম। আম্মু সাদিয়াকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। সাদিয়া খাচ্ছে আর কান্না করছে। কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? আম্মুর কথা ভীষণ মনে পড়ছে। কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর তুমি বাসায় যেতে পারবে। খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ এনামুল ফোন দিল। বল। তুই একটু বাইরে আসতে পারবি? তোর সাথে কিছু কথা আছে। ঠিক আছে, আমি আসছি। তুই কোথায় আছিস? আমার গোডাউনে চলে আয়। ঠিক আছে, আমি এখনই আসছি। আমি একটা শার্ট গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। কাউকে কিছু বলি নাই। আব্বু আম্মু তাদের রুমে ছিল। বাহিরে এসে গাড়ি নিয়ে সোজা এনামুলের গোডাউনে চলে গেলাম। আমাকে দেখে এনামুল বলল, এসেছিস? বল, কেন ডেকেছিস? ও ডাকে নাই, ডেকে এনেছি আমরা। আমি পিছনে তাকিয়ে দেখি
নাদিম, আকাশ এবং আব্বুর বন্ধু। তখন আমি এনামুলের দিকে তাকালাম। রাসেল, বিশ্বাস কর, আমি তোকে ডাকতে চাইনি। ওরা আমার বোনকে আটকে রেখেছে। ওরা বলছে তোকে যদি এখানে না নিয়ে আসি তাহলে আমার বোনকে নষ্ট করে মেরে ফেলবে, তাই বাধ্য হয়ে তোকে আসতে বললাম। রাখ তোর পেঁচাল। মনে করছিস তোর বোনকে বিয়ে করে তোদের সব সম্পত্তি আমাদের করে নিব, কিন্তু তুই তা হতে দিলি না। তাই আজকে তোর বোনের জামাই মানে তোর বন্ধুকে মেরে তোর বোনকে বিয়ে করব, আর তুই তাকিয়ে তাকিয়ে দেখবি। তোরা ওদের কিছুই করতে পারবি না। আমি তোদের কাউকে ছাড়বো না। বাবা আকাশ, ওর দেখি সহ্য হচ্ছে না, বৌমাকে নিয়ে আয়। ঠিক বলেছ আব্বু। ওই তোরা আমার জান পাখিকে নিয়ে আয়। কিছুক্ষণ পর দেখি কিছু লোক রাইসা আর রাফিকে নিয়ে আসলো। রাফির হাত বেঁধে রাখছে। রাইসা আমাকে দেখে বলল, ভাইয়া, এই শয়তানদের হাত থেকে আমাদের বাঁচাও। তোর ভাই কিছুই করতে পারবে না, সে শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। কুত্তার বাচ্চা, আমি তোদের কাউকে ছাড়বো না। বলে যেই না তাদের কাছে যাব, তাদের লোক আমাকে ধরে ফেললো। আকাশ, আগে ওর জামাইটাকে মেরে ফেল, তারপর বিয়ের পর ওর ভাইকে মেরে ফেলবো। আকাশ যেই না রাফিকে গুলি করবে, সেই সময় চারপাশ থেকে গোলাগুলি শুরু হয়ে গেল। তাদের লোক আমাকে ছেড়ে দিয়ে গোলাগুলি করতে লাগলো। আমি দৌড়ে গিয়ে রাফির হাত খুলে দিয়ে তাদের একটু আড়ালে নিয়ে গেলাম। আপনারা হয়তো ভাবছেন এরা কারা? এরা সবাই হলো আব্বুর লোক। আমি বাসা থেকে বেরিয়ে আসার সময় তাদেরকে বলে আসলাম আমি যাওয়ার 30 মিনিট পর আমার মোবাইলের লোকেশন দেখে যাওয়ার জন্য, কারণ আমি জানি এনামুল আমাকে রাতে ডাকে না। তার যত জরুরি কথা হোক না কেন, সে আমাকে রাতে না ডেকে ফোনে বলে দেয়। আমি বুঝতে পারছি এখানে কোনো কিছু হয়েছে, তাই আমাকে যেতে বলেছে। তাই আমি সব বডিগার্ডকে বলে এসেছি তারা যেন আমার মোবাইলে লোকেশন দেখে যায়। আমি যাওয়ার সময় মোবাইলে লোকেশন চালু করে রেখেছি। তো যাই হোক, হঠাৎ একটা গুলি এসে আমার বুকে লাগলো। আমি মাটিতে শুয়ে পড়লাম, চোখ ঝাপসা হয়ে আসছে। তারপর আর কিছুই মনে নেই। এদিকে আমার বুকে গুলি লাগতে দেখে রাইসা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এনামুল রাফিকে বলল আমাকে হাসপাতালে নিয়ে যেতে। তারা এদিকটা দেখছে। রাফি আমাকে কাঁধে করে নিয়ে বাহিরে এসে গাড়ি নিয়ে হাসপাতালে নিয়ে আসলো। রাফি আমাকে কাঁধে নেওয়ার পর বডিগার্ড তাদের সেভ করে বাহিরে নিয়ে আসলো। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার আমাকে অপারেশন রুমে নিয়ে গেল। রাইসা বাড়িতে ফোন দিয়ে বলল হাসপাতালে আসার জন্য। আমার বুকে গুলি লেগেছে। আব্বু, আম্মু আর সাদিয়া এটা শুনে তারা 1 মিনিট দেরি না করে হাসপাতালে চলে আসলো। আব্বু, আম্মু, সাদিয়া, রাইসা সবাই কান্না করতে লাগলো। ডাক্তার আমাকে দেখে বাহিরে গেল। ডাক্তার বাহিরে গিয়ে সাদিয়াকে বলল, আপনি এখানে? ডাক্তার, আমার রাসেলের কি হয়েছে? আপনার রাসেল মানে? ও আমার ভালোবাসা। আপনি জানেন এই রাসেল একদিন আপনাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে? তার মানে রাসেল আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে? এখন ওর জন্য রক্ত লাগবে। জরুরিভাবে 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করেন। রাসেল, এর শরীর থেকে প্রচুর রক্ত বের হয়ে গেছে। রক্ত না দিতে পারলে তাকে বাঁচানো যাবে না। রাসেল যেহেতু আমাকে রক্ত দিয়েছে, তাহলে আমার রক্ত আর রাসেলের রক্তের গ্রুপ এক। আপনি আমার শরীর থেকে রক্ত নিন ডাক্তার, তারপর ওকে বাঁচান। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। ডাক্তারের সাথে সাদিয়া ভিতরে এসে আমাকে 2 ব্যাগ রক্ত দিল। তারপর ডাক্তার অপারেশন শুরু করলো। আমার বুক থেকে গুলি বের করলো। অপারেশন শেষ করে ডাক্তার বাহিরে গিয়ে বলল, চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। 2-3 ঘন্টা পর জ্ঞান ফিরে আসবে। ডাক্তার এই কথা বলে চলে গেল। দেখতে দেখতে 2 ঘন্টা পর আমার জ্ঞান ফিরল। আমি চারপাশে তাকিয়ে দেখি আমি হাসপাতালে আছি। একজন নার্স আমাকে চোখ খুলতে দেখে বাহিরে চলে গেল। কিছুক্ষণ পর দেখি আব্বু, আম্মু, সাদিয়া আর রাফি, রাইসা রুমে আসলো। আম্মু, আব্বু, রাফি, রাইসা আমার সাথে কিছুক্ষণ কথা বলে বাহিরে চলে গেল। শুধু সাদিয়া রয়ে গেল। সাদিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই পাগলি, কান্না করো কেন? যদি তোমার কিছু হতো তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম? আমার তো কিছু হয় নাই। আল্লাহ চায় না তোমার কাছ থেকে আলাদা করতে। হঠাৎ এনামুল কেবিনে ঢুকলো। কিরে, এখন তোর কি অবস্থা? মোটামুটি ভালো। ওই দিকের খবর কি? 3 মেরে টুকরো টুকরো করে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিছি, আর তাদের অবধি সব গোডাউনে আগুন ধরিয়ে দিছি। ঠিক করছিস। আমাদের লোকের কিছু হয়েছে? কেউ মারা যায় নাই, 4-5 জন আহত হয়েছে। আর এই নিয়ে নাদিমের মোবাইল, ওদের মোবাইল ভেঙে ফেলেছি। শুধু নাদিমের মোবাইল নিয়ে এসেছি। এটাও ভেঙে ফেল। সিম কার্ড এবং মেমোরি কার্ড সব কিছু ভেঙে ফেল। এনামুল মোবাইলটা পুরো ভেঙে ফেললো। 3 দিন পর আমাকে বাসায় নিয়ে গেল। আমি এখন মোটামুটি সুস্থ।
সাদিয়ার সেবায় এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আব্বু আম্মু এমপির সাথে কথা বলে আমার বিয়ে ঠিক করলো। খুব ধুমধাম করে বিয়েটা সেরে ফেললাম। বিয়েতে বড় বড় নেতারা এসেছে, এনামুল আরও অনেকে। আমি রুমে ঢুকে দরজা লাগিয়ে বিছানার সামনে গেলাম। আমাকে দেখে সাদিয়া বিছানা থেকে নেমে সালাম করতে আসলে আমি বুকে জড়িয়ে নিলাম। তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় গিয়ে বসলাম। সাদিয়া আবার ঘোমটা দিয়ে বসে পড়ল। আমি সাদিয়ার ঘোমটা তুলে তার দিকে তাকিয়ে রইলাম। সাদিয়াকে আজকে অনেক সুন্দর লাগছে। আমি এক নজরে তাকিয়ে থাকলাম। শুধু তাকিয়ে থাকবে, বাসর করবে না? আজকে শুধু তোমাকে দেখব। আজকে অনেক সুন্দর লাগছে তোমাকে। কেন? আগে বুঝি সুন্দর ছিলাম না? আমি তা বলি নাই। আর কিছু বলতে হবে না, এখন আমাকে কিস করো। আজকে না করলে হয় না? না, হয় না। তুমি বলেছিলে বিয়ের পর সব কিছু করবে। এখন আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে এখন আদর করবে। আমি পারবো না। তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করতেছি। তারপর আর কি? শুরু হয়ে গেল বিশ্বযুদ্ধ। আমি আর কিছু বলতে পারবো না। আমি এখনো সিঙ্গেল। বাকিটা বিয়ে করে জেনে নেবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একটা ক্রিকেট টিম তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে। এখন আমি নিজের সব অফিস দেখাশোনা করি। সাদিয়া বাসায় আব্বু আম্মু সেবা যত্ন করে। ও, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। মিতুর বাবার অপারেশন করিয়েছি। এখন আল্লাহ দিলে উনি সুস্থ আছে। মিতুর অফিসের ম্যানেজারের ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। কিছুদিন পর তাদের বিয়ে। আপনাদের সবার দাওয়াত রইল। এনামুল তাদের নিজেদের অফিস দেখাশোনা করে, কিন্তু সে সবসময় গরিবদের পাশে আছে। আমিও তার সাথে আছি। আমরা ভালো কাজ করব, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। নদীর পাড়ে বসে আমি লিখছি কবিতা। 2 নয়নে ভাসে শুধু তোমার ছবিটা মেঘলা, আকাশ একলা, আমি একলা, আমার মন ভাবছি কবে হবে তুমি আমার আপনজন। ভালোবাসা মানে হাজারো কবিতার চরণগুলি। ভালোবাসা মানে শিল্পীর আঁকা রংতুলি। ভালোবাসা মানে সুদূর আকাশের তারাগুলি। ভালোবাসা মানে অমাবস্যার রাতে জ্যোৎস্না পাওয়া। ভালোবাসা মানে অন্ধবিশ্বাসে তোমার কাছে যাওয়া। ভালোবাসা মানে অভিমানী হয়ে বসে থাকা। পুরো গল্পে পাশে থাকার জন্য ধন্যবাদ। তো কেমন হয়েছে জানাবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো আপনাদের মনের মতো করে লিখতে পারি নাই। তারপরও লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে পাশে থেকে উৎসাহিত করবেন। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন।